দর্শক আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পর এদেশে হতে যাচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন। তবে একটি বিষয় আছে, সেটি কি বলছি, এ যেন এক লাফে সব গ্লানি পেছনে ফেলে নিজেদের ছাড়িয়ে যাওয়ার তৃষ্ণা। পুরো দেশ মেতেছে নির্বাচনী উৎসবে, প্রার্থীরা ছুটে চলছেন দাঁড়ে দাঁড়ে, প্রত্যাশার ফুলঝুরি মেলে ধরছেন। সেই সাথে ঘটছে কিছু ব্যতিক্রমী ঘটনাও, কথার যুদ্ধ অতিক্রম করে কোথাও কোথাও সংঘাতেও লিপ্ত হতে দেখা যাচ্ছে। তো দর্শক, আজকে শিরোনামে চরম প্রচারণা দলগুলোতে এগিয়ে আছেন কারা। তো এই সমসাময়িক বিষয় নিয়ে এবং আগাম নির্বাচনকে নিয়েই আমাদের আজকের আয়োজন, ভোটের মাঠে বাস্তবতা। আপনাদের সাথে আমি আছি তানজিলা টুইঙ্কেল, এবং আমার সাথে আছেন দুজন এমন ব্যক্তি। আমি প্রথমে নাম বলতে চাই। আমাদের সাথে আছেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মিহিদি ভাই। আর আমাদের সাথে আরেকজন আছেন যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের আজিজুল হক জিয়ন ভাই। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমে একটু একটা কিছুক্ষণ আগে আমাদের একটা শিরোনাম পেয়েছি, আমি একটু ভাইয়ের কাছে আসতে চাই, আমাদের হামদুল্লাহ মেহেদি ভাইয়ের কাছে, যে আক্রমণাত্মক হয়ে উঠছে প্রচারণা, একটি দল স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে, এমনটি জানিয়েছেন ময়মনসিংহের জনসভায় জনাব তারেক রহমান, আমাদের বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন। তো আমি একটু জানতে চাই উনি আসলে ইঙ্গিতটি আসলে কাকে বহন করছিলেন বা কাকে আসলে পিঞ্চ করছিলেন কথাটি দিয়ে। ফেস দ্য পিপলকে ধন্যবাদ আমাকে আজকে অনুষ্ঠান ডাকার জন্য, এবং আজকের উপস্থাপক সহ আলোচক যারা শুনছেন সকলের প্রতি শুভেচ্ছা। জনাব তারেক রহমান সাহেব এই কাকে বোঝাচ্ছেন এটা উনিই বলতে পারেন। তবে স্বাভাবিকভাবে যেহেতু বিএনপির প্রতিদ্বন্দ্বী এখন জামাত ইসলাম এবং 11 দলীয় জোট, তাহলে হয়তো জামাত ইসলামকে উনি বুঝাতে চাইছেন। তো এটা কেন বলেছেন উনি ভালো বলতে পারবেন। তবে আমি যেটা বুঝি যে 5 আগস্টের জুলাই বিপ্লবের মাধ্যমে ফেসিবাদের পতনের পর বিএনপির একটা ধারণা হয়েছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় যাবে, অন্য কেউ ক্ষমতা যাওয়ার চিন্তা করতে পারবে না। তো জামাত ইসলাম যেহেতু বিএনপির নিশ্চিত ক্ষমতা যাওয়ার জন্য চ্যালেঞ্জ হিসাবে ইতিমধ্যেই নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছে, এই জন্য জামাত ক্ষমতা যাওয়ার জন্য জনগণকে যে ধারে ধারে যাচ্ছেন, জনগণকে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, এইগুলো জনাব তারেক রহমান সাহেবের কাছে হয়তো স্বৈরাচারী ভাষা মনে হতে পারে। আমি একটু একটা কথা জানতে চাই। আচ্ছা, আমরা আগের রাজনীতি দেখেছি, নির্বাচনের কাঠামো দেখেছি, তো আমরা তো একটা নতুন বাংলাদেশকে এখন আশা করছি। তো এখনো রাজনীতির মাঠে বা নির্বাচনের মাঠে আগের ভাষাগুলোরই প্রয়োগ, এখনো একতান্ত্রিক নির্বাচনটাকে আসলে মনে হচ্ছে করার জন্য খুব জোরে সোরে আসলে একতরফা প্রচারণা চলছে। তো বিষয়টি আসলে কেমন না, কারণ এটা তো একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন, আমরা সবাই অনেক বছর ধরে মানে অপেক্ষায় ছিলাম, কিন্তু এখন এটি এককেন্দ্রিক হয়ে যাচ্ছে, বিষয়টি এমন কেন? না, আগে যেরকম ভাষা ব্যবহার করা হতো, এখন যে ভাষাগুলো প্রত্যাখ্যাত হয়েছে, এটা কিন্তু আমরা জুলাই বিপ্লবে দেখেছি। আবার জুলাই বিপ্লবের পরে এই যে 5টা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফলেও বোঝা গেছে যে ছাত্ররা বা এই যারা বিশ্ববিদ্যালয়ে ভোটার ছিল, ওরা আসলে জেনে বুঝে এবং গবেষণা করে তারা ভোট দিয়েছে। তো এই জন্য এখন বিএনপি বা জামাত, যারা যে দুইটা বড় দল ভোটের মাঠে আছে, তারা যদি আগের সেই ব্যবহারগুলো এখন করে থাকে, কাউকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা কাউকে রাজাকার, এগুলো আসলে ভোটাররা গ্রহণ করবে না বলে আমার মনে হচ্ছে। আর এই নতুন ভোটার অথবা 50-এর নিচে যাদের বয়স, এরকম 50%-এর উপরে ভোটার আছে, এই ভোটাররা কিন্তু চিন্তা ভাবনা করে ভোট দিবে এবং অনেকটা তারা ও দল দেখে বা আগের মতো জোয়ারে ভোট দিবে না। এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখেছি, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস হয়েছে ছাত্রদল থেকে, প্যানেলটা প্রায় পুরোটাই শিবির পেয়েছে। ছাত্রদল থেকে কেন হয়েছে? ওই ছাত্রটা ব্যতিক্রম কিছু কাজ ছিল এবং জুলাই আন্দোলনে তার ভূমিকাটা অনেক বেশি ছিল। আবার রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্রদল থেকে ক্রীড়া সম্পাদক পদে ছাত্র সংসদে পাশ করছে। যিনি ক্রীড়া সম্পাদক হয়েছেন তিনি জাতীয় মহিলা দলের ফুটবলার। তার মানে ছাত্ররা অন্য প্যানেলে ভোট দিলেও ওখানে কিন্তু ওই ক্রীড়াক্ষেত্রে যিনি অভিজ্ঞ তাকে ভোট দিচ্ছেন। আবার জিএস পদে আম্মারকে দিছে, যে শিবিরের প্যানেলে ছিল না, স্বতন্ত্র প্যানেল। স্বতন্ত্র থেকে যার পিছনে কোনো দল নাই, সে জিএস হয়ে গেছে, কারণ সে ছাত্রদের ছাত্রবান্ধব কর্মসূচিতে ছিল। তার মানে হলো যে এবারের নির্বাচনে জনবান্ধব কর্মসূচি এবং এই যারা প্রার্থী বা কেন্দ্রীয় নেতা অথবা দুই দলের যে দুই চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ওনাদের কথাবার্তার সাথে, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনাদের
প্রতিশ্রুতির উপর ভোটের অনেক কিছু নির্ভর করবে। হয়তো আমরা অবাকও হতে পারি যে রেজাল্ট আমাদের প্রত্যাশা ছিল এরকম হয়ে গেছে, এরকম যেগুলো ছাত্র সংসদ নির্বাচনও আমরা তো আমরা ডাকসু দেখেছি। জাকসু হুম। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখছি। আমি একটু আপনার কাছে আসছি, এই প্রশ্নটিতে আমি একটু জীবন ভাইকে যুক্ত করতে চাই। জীবন ভাই অসুস্থ অবস্থায় এসেছেন আমাদের স্টুডিওতে, অনেক অনেক ধন্যবাদ। তো ভাইয়া, আপনি তো একটি দলের কেন্দ্রীয় সংসদ ছাত্র দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন। তো প্রথমত আপনাদের তো এত বড় একটা দল, এত বছরের রাজনীতি, আপনারা কি আসলে জামাতকে ভয় পাচ্ছেন? শুরু করছি, তার আগে ধন্যবাদ জানাই ফেস দ্য পিপলকে আমাকে আমন্ত্রণ করার জন্য। পাশাপাশি আপনি সহ আমার সহ আলোচক যিনি আছেন হামদুল্লাহ আল মেহেদি ভাই, ওনাকেও ধন্যবাদ। আসলে ভয় পাচ্ছি কিনা এটা বলার আগে শুরু করছি, উনি দুইটা প্রসঙ্গ টেনেছেন। যে আপনি যখন প্রসঙ্গ তুললেন যে স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে, জি জি। তারেক রহমান এই বক্তব্যের প্রেক্ষিতে উনি কিন্তু বললেন যে জামাতকে ভয় পাওয়ার বিষয় বা অন্য কাউকে ক্ষমতায় আসতে দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা মনে করছি, এই সুযোগটা নিচ্ছে না। দেখেন, তারেক রহমান হচ্ছে সেই নেতা যিনি বিগত 17 বছর যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ যে কোনো বিষয়ে জামাত ইসলাম কিন্তু ওনাকে এই সকল দলের নেতা মেনেই কিন্তু পাশে ছিল, একসাথে ছিল। দূরত্বটা কিন্তু হয়েছে 5 আগস্টের পর থেকে। কি এমন মিরাকল ঘটলো যে 5 আগস্টের পর থেকে এত বছরের সম্পর্ক হঠাৎ করে উনি ওই জায়গা থেকে সরে এসে মনে করতেছে যে না, আমরা তাদেরকে প্রতিবন্ধকতা মনে করছি বা প্রতিপক্ষ মনে করছি। তারেক রহমানের এই যে বিভাগীয় সফরগুলো দেখেন, বিভাগীয় সফর না শুধু, আপনি যদি যেই তারিখ ডিসেম্বরের 25 তারিখ যেদিন উনি বাংলাদেশে ল্যান্ড করেছেন, সেই দিনের বক্তব্য থেকে গতকালকের যেই বক্তব্যটা কোট করেছেন এই পর্যন্ত, আজ পর্যন্ত কোনো বক্তব্যে উনি জামাত ইসলাম সহ অন্য কোনো রাজনৈতিক দলের নাম মেনশন করে নাই। পরিবর্তনের জায়গা তো উনি নিজে তৈরি করতেছে। উনি গত পরশু দিনের একটা প্রোগ্রামে উনি বলেছেন যে আমরা যদি শুধুমাত্র প্রতিপক্ষের বদনাম বা তাদের কুৎসা রটনা করি তাতে জনগণের লাভ হবে না। আমরা যে প্ল্যান রেডি করছি 31 দফা, সেখান থেকে স্পেসিফিক্যালি বিশেষ করে 8 দফার মধ্যে 8টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এসছে, যার মধ্যে আছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, তারপরে আরও অপরাপর যে বিষয়গুলো আছে কর্মসংস্থান সহ, এই বিষয়গুলো নিয়ে জনগণের জন্য কাজ করা। এবং এটা শুধু কথার কথা না, উনি বলেছেন যদি আমি আপনাদেরকে কথার কথা বলে এই জিনিসটা নিয়ে এসে আপনারা আমাকে একবার চুজ করবেন, দ্বিতীয়বার আমাকে কিন্তু আপনারা আর পিক করবেন না বা আমাদেরকে ভোট দিবেন না, বিশ্বাস করবেন না, তাহলে ক্ষতিটা তো আমার বা আমার দলের। তো সেই জায়গা থেকে উনি কমিটেড এটা করার জন্য। এখন কথা হচ্ছে জামাতকে আসলেই কি আমরা প্রতিপক্ষ মনে করি কিনা। দেখেন, রাজনৈতিক দলে আসলে যারাই রাজনৈতিক সংগঠন করে বা রাজনৈতিক দল আছে সবাই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। জামাত যেমন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করছে, আমি মনে করি আমাদের মেহেদি ভাই ওনাদেরও একটা রাজনৈতিক দল আছে, ওনারাও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। কোনো রাজনৈতিক দলই শুধু মিটিং মিছিল করার জন্য রাজনীতি করে না। বাট হ্যাঁ, সক্ষমতার জায়গাটা হচ্ছে প্রশ্ন। জামাতে ইসলামের সর্বোচ্চ আসন সংখ্যা যদি দেখেন, তাদের জন্ম থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে যেই কটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেই কটা নির্বাচন হয়েছে, সর্বোচ্চ সংখ্যক আসন সম্ভবত আমি যদি ভুল না করি 17 বা 18টা পেয়েছিল। সেই দল হঠাৎ করে এরকম মিরাকল বা এমন কিছু করে ফেলছে যার জন্য রাষ্ট্র ক্ষমতায় দেশের জনগণ নেওয়ার জন্য তৈরি করে ফেলেছে। এটা কেন তাদের মনে হচ্ছে সেটা তারা বলতে পারবে। বাট আমি মনে করি সবারই এই চিন্তা করার সুযোগ আছে, সবাই স্বপ্ন দেখতে পারবে, বাট বাস্তবতা নির্ভর করবে জনগণের ভোটের মাধ্যমে। আমরা তাদেরকে প্রতিপক্ষ তো মনে করিই না, প্রতিপক্ষ মনে করার প্রশ্নই আসে না, কারণ তারা আমাদের সাথে দীর্ঘদিন এলাই ছিল। এবং তাহলে আমি একটু আরেকটা জিনিস তাহলে আপনার কাছ থেকে যোগ করে নেই, কারণ আপনার কথা থেকে কথা আসছে। আপনারা বলছেন আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন চাইছেন এবং কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না, কিংবা আপনারা মনে করছেন না। তাহলে কিছুদিন আগে আমরা হাদি হত্যাকাণ্ড দেখলাম, যিনি ছিলেন আমাদের মির্জা আব্বাস, ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন। এবং এখন আবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কিন্তু বিগত দুবারই হামলা হয়েছে। তো এটা আসলে বারবার হামলা, আর ওনার উপরই আসলে মানে বারবারই টার্গেট করা হচ্ছে, যেটি অপোজিট পার্সন থেকে আসছে, অপোজিট প্রার্থী থেকেই আসছে আসলে। এখন বিষয়টা হচ্ছে বিএনপিতে একটা জোট রাজনীতি বা এত বছর একটা জার্নি, সেই জায়গা থেকে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি তো মাত্র সমসাময়িক একজন রাজনীতি মাঠে আসছেন। এখন বিষয়টা হচ্ছে ওনাকে ডিম মারা বা এই বিষয়গুলো যে ঘটছে এগুলো একটু অত্যন্ত হাস্যকর, কিন্তু এগুলো কিন্তু আবার রাজনৈতিক সংগঠনগুলোকে কিন্তু আবার প্রশ্নবিদ্ধ করছে। তো এটা আসলে কতটুকু আপনি জাস্টিফাই করবেন? এটা আমি তথ্যভিত্তিক বলবো, আমার মনে হয় আপনি উত্তরটা পেয়ে যাবেন। ওই বিষয়টা না বললে দর্শক যারা থাকবে তাদের ভিতর একটা ডাউট থাকবে। উনি ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছেন, আপনিও কিন্তু ওনার সাথে একমত হয়েছেন। 5টা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে
শিবিরের প্যানেল যদি বলি বা শিবির সমর্থিত যে সকল প্যানেল আছে সেখানে একটা ভালো অংশ, সহজ কথা বলে ল্যান্ডস্লাইড ভিক্টোরি ছিল। এটার ভিত্তিতে জাতীয় নির্বাচনের একটা অ্যাজাম্পশন উনি করেছেন। আমি জাস্ট একটা জায়গায় আপনারা বলবো, ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে হয় সেই ছাত্র সংসদগুলোর মেয়াদ কিন্তু মাত্র 1 বছর। যারা ভোট দেয় তারা কিন্তু চিন্তা করে তাদের সাথে কানেক্টেড আছে কি। আমরা প্রথম থেকে বলছি, দেখেন ছাত্রদল বিগত 17 বছর ক্যাম্পাসগুলোতে থাকতে পারে নাই। একটা ক্যাম্পাসে দেখাতে পারবেন না 5 আগস্টের আগে ছাত্রদল ফেয়ারলেসলি ওইখানে ঢুকতে পেরেছে, একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না। ওরা মার খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মামলা খেয়েছে, একাডেমিক কেরিয়ার বিসর্জন দিয়েছে। ছাত্র শিবির কিন্তু এই জায়গায় একটা তারা বলতে পারবো ধূর্ততার পরিচয় দিয়েছেন। আমরা যেই কথাটা বলেছি, তারা বিগত এই 17 বছর যখন 13 সালের পর থেকে তাদের যদি বলি তাদের থিঙ্কিং বা চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে আসছে, তারা কিন্তু ছাত্র শিবির ছাত্রলীগের সাথে মিলেমিশে একসাথে ক্যাম্পাসে ছিল। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকেই ধরি, এই সাদিক কায়েমদের কথা যদি বলি, আপনি দেখেন তাদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ছাত্র শিবির হয়েও উনি কিন্তু ছাত্রলীগের পক্ষে ক্যাম্পাসে স্লোগান দিচ্ছে। উনার ছাত্র শিবির হয়েও ছাত্রলীগের সাথে বিভিন্ন ছবি ফুটেজ যেগুলো অ্যাভেলেবেল প্রত্যেকটা টিভি চ্যানেল পত্রিকাতে এসছে। এরকম কিন্তু আপনি যদি এই যে সর্বশেষ যেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি হয়েছেন ছাত্র শিবিরের থেকে, উনি কিন্তু একমাত্র ওই প্রতিষ্ঠানের যার কিনা ছাত্র লীগের পক্ষে বক্তব্য 5 আগস্টের আগের বক্তব্যের ফুটেজ আছে। আপনি দেখেছেন কিনা জানি না, আপনি চাইলে আমি দেখাতে পারবো। ছাত্রলীগের পক্ষে স্লোগান দিচ্ছে ওই অঞ্চলে জুলাইয়ের 5 আগস্টের আগ পর্যায়ে, সেই লোককেও পিক করেছে। এখন কথা হচ্ছে, এটা কি ছাত্ররা ভুল করেছে? আমি এটা বলবো না। ছাত্ররা যারা আছেন সেখানের ভোটার, তারা সাময়িক চিন্তা করেছেন যে আমরা তাকে প্রতিনিধিত্ব করব যাকে আমরা কাছে পেয়েছি, চিনেছি, জেনেছি, সেটাকে আমরা দোষারোপ করবো না। আপনাকে একটা স্মৃতি মনে করে দিই, যখন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেয় তারপরেও কিন্তু ছাত্র নির্বাচন হয়েছিল। ছাত্রদল গঠনের পরের বছর যখন নির্বাচন হয় সেখানে কিন্তু ছাত্র দলের ভরাডুবি হয়েছিল। কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে কিন্তু সেই ছাত্রদল সারা বাংলাদেশে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আসছিল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনে ব্যর্থ হয়েছি, কারণ আমাদের সক্ষমতা ছিল না, জায়গা ছিল না, ছাত্রছাত্রীদের সাথে কানেকশনটা ছিল না। অনেক এই জুলাই আগস্টের প্রাইম ফেজ তারা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হেরেছে। আপনি যদি দেখেন এনসিপির যে ছাত্র সংসদের যে নির্বাচনটা ডাকসুতে প্যানেল ছিল, আপনি দেখেন তারা জুলাই আগস্টের সম্মুখ সারির নেতা ছিল, নেত্রী ছিল, তারা কেন ফেল করেছে? তাহলে তাদের কি কাজ ছিল না? বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীরা ভোটের দেওয়ার ক্ষেত্রে, তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছু ডিসিশন মেক করেছে যেটা হয়তোবা সাময়িকভাবে লাভবান মনে হয়েছে, বাট দীর্ঘমেয়াদী হয়তোবা তারা সেটা বুঝতে পারবে, আমি বিশ্বাস করি। এখন আছে আপনি যে কথাটা বলেন হাদির বিষয়ে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কথা, ঢাকা 8 আসনের হাদি হত্যাকাণ্ড হয়েছে, হাদিকে শহীদ করা হয়েছে, কে করেছে? প্রথম প্রশ্ন আমার। যে করেছে তার রাজনৈতিক পরিচয় কি? আপনি অবশ্যই জানেন। সে স্বৈরাচারের একজন দোসর ছিল। সে কিভাবে হাদির কাছে গেল, কে তাকে নিয়ে গেল, এই প্রশ্নটা কেউ করে না। এর কি তাকে কি বিএনপি ওই জায়গায় পাঠিয়েছে? হাদির নির্বাচনী ক্যাম্পেইনে সে একটা দীর্ঘ সময়ের সাথে ছিল, কিভাবে সে এতটা ক্লোজ হলো, এই প্রশ্নটা তারা কেন তুলছে না বা মিডিয়া কেন তুলছে না? যে স্বৈরাচারের একজন দোসর ছাত্রলীগের একজন ক্লোজ লোক কিভাবে হাদির এত ঘনিষ্ঠ হলো। এবং এটা শুধু হাদির ক্ষেত্রে না, আমি এনসিপির অনেক নেতাদের আশেপাশে দেখতেছি, আমরা অনেক সময় বলেছি যে ছাত্রলীগের অনেক পদধারী নেতারা এখন তাদের ভিতরে বিলীন হয়ে গেছে, যেটা অতীতে ছাত্র শিবির ছাত্রলীগের ভিতরে বিলীন হয়েছিল। এটাই আমাদের ভয়ের জায়গা। আমার মনে হয় হাদি হত্যাকাণ্ডের জন্য দেখেন আমাকেও আপনি কালকে দোষারোপ করতে পারবেন। দোষারোপ করা এক জিনিস, তথ্য প্রমাণের ভিত্তিতে আমাকে এটার জন্য দায়ী করা আরেক জিনিস। আপনি যেটা নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছেন, আমি জানি না আসলে তার বিষয়ে কথা বলাটা আমার জন্য আসলে দৃষ্টিকটু মনে হয়। সে মনোনীত হওয়ার আগের দিন পর্যন্ত হাদি যখন মির্জা আব্বাসের প্রতিপক্ষ ছিল, তখন কি জামাতে ইসলামের প্রার্থী ছিল না সেই আসনে? আপনি জানেন অবশ্যই সেটা। তখন জামাতে ইসলামের প্রার্থী তো মির্জা আব্বাসকে নিয়ে এই ভাষায় কথা বলতো না। হাদি মারা যাওয়ার পর যখন নাসিরউদ্দিন পাটোয়ারি এই 11 দলীয় জোট, পরবর্তীতে এখন যেটা 10 দলীয় জোটের প্রার্থী হলো, তখন কিন্তু সে তার রাজনীতির মূল ম্যানিফেস্টো হলো আব্বাস সাহেবকে নিয়ে কিভাবে কটু কথা বলতে পারে। এখন দেখেন বাপের বয়সী একজন লোককে নিয়ে সে সারাক্ষণ যেই ভাষায় কথা বলছে, এটা রাজনীতির ভাষা হতে পারে না। আমরা জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে আমি নিজে সম্মুখ সারির যোদ্ধা ছিলাম, আমি এই রামপুরা বনশ্রীতে কাজ করেছি, নিজে গুলিবিদ্ধ হয়েছি। আমাদের একটাই চিন্তা চেতনা ছিল, বিগত 17 বছরের রাজনীতির যে ধারাটা পরিবর্তন হয়েছে সেটা যাতে চেঞ্জ হয়, নতুনদেরকে, আপনি যেটা প্রোগ্রামের শুরুতে বলেছেন, তরুণ প্রজন্ম জেনজিরা যাতে রাজনীতি বিমুখ না হয়ে রাজনীতির প্রতি আসক্ত হয়। সেখানে আমরা চাই প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা কথা বলবো, সমালোচনা করব যৌক্তিকভাবে, তথ্যভিত্তিতে। মানে সমালোচনাটা যদি হয় শুধু সমালোচনার জন্যই সমালোচনা, সেটাকে অ্যাকসেপ্ট করার জায়গা নেই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে গতকালকে যে ডিম নিক্ষেপ করা হয়েছে, আপনাকে জাস্ট একটা তথ্য দিব, উনি সেই জায়গায় কোনো গেস্ট ছিল না। বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সংবাদ সম্মেলন করেছে রাত্রে, সেখানে সরাসরি বলেছে এখানে কেউ গেস্ট ছিল না, প্রথম। দ্বিতীয়ত, উনি যখন ওইখানে যায়
হঠাৎ করে প্ল্যান ছিল, উনি কিন্তু একটা বড় বাহিনী নিয়ে ঢুকছে। আপনি বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেল কিন্তু লাইভ করেছে, আমি নিজে দেখেছি, প্রায় 50-60 জনের একটা বহন নিয়ে ঢুকেছে। উদ্দেশ্যটা কি ছিল? তারপর কিন্তু ঢুকার সময় ওনাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে, যে ভিডিওটা আমি গতকালকে পোস্ট করেছি ফেসবুকে। সেখানে তাকে কিন্তু রিসিভ করেছে ছাত্রদল, সামনে থেকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। যদি তাকে ডিম মারার উদ্দেশ্য হতো, তাহলে রিসিভ করা হলো কেন? উনার একটা বক্তব্যের জন্য কিন্তু উনি বিতর্কিত হয়েছেন। উনি ঢুকার পরে যখন ওনাকে প্রশ্ন করা হলো যে আব্বাস সাহেব আপনার বাবার বয়সী, ওনার বিরুদ্ধে আপনার রাজনীতি করার অধিকার আছে, জনগণ ভোট দিলে নির্বাচিত হওয়ার অধিকার আছে, কিন্তু একজন মানুষকে সারাক্ষণ বেশিং করে তাকে অপদস্থ করে ওনার বিরুদ্ধে অপপ্রচার করতে রাজনীতি করাটা এটা একটা ভালো লক্ষণ না। জুলের যোদ্ধা দাবি করেন উনি নিজেকে, নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই হিসেবে তো ওনার কাছ থেকে এটা আশা করি না। যেটা হয়েছে, উনি যখন হঠাৎ করে এখানে গিয়েছেন, পূর্ব কোনো কর্মসূচি ছিল না, প্ল্যান ছিল না, সেখানে কারা ডিম মেরেছে, ঠিক আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সংবাদ মাধ্যম আছে, তারা পিক করুক, দেখুক এখানে বিএনপির কে আছে। আমি লাইভের মধ্যে দেখা অবস্থায়, আমি যাই দিনের মধ্যে লাইভে দেখেছি, আমি ভুল না করে বলি, উনি যখন গেট থেকে বের হয়ে রাস্তায় বসে পড়েছে, বাসের ভিতর থেকে একজন পানি নিক্ষেপ করেছেন। বিষয়টা হচ্ছে উনার বক্তব্যের কারণে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। 2 দিন আগে একটা বক্তব্য, একটা চায়ের দোকানদারের সাথে উনি কথা বলতেছে, ওনাকে ইনডাইরেক্টলি থ্রেট করেছে। কেন? উনার মতের সাথে মিলছে না। আপনি নির্বাচিত হওয়ার আগে যদি যারা আপনাকে ভোটে নির্বাচিত করবে তাদেরকে নিয়ে আপনার মনোভাব থেকে এরকম, আমার মতের বিপক্ষে গেলে আমি তাকে দেখে নিব, নির্বাচিত হলে দোকান করতে দিব না, এই ধরনের বক্তব্য থাকে, তাহলে আমার মনে হয় ভোটের মাঠে জনগণের ডিসিশন নিবে আসলে কাকে কারা পিক করবে। ঠিক আছে, আমি এই কথার সাথে আমি একটু মেহেদী ভাইয়ের কাছে আসতে চাই। মেহেদী ভাই, আপনার কাছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। ভাইয়া যেটা বললেন যে ওনারা একটা সুষ্ঠু, ওনার কথার ভিত্তিতে আমরা বুঝলাম যে ওনারা সুষ্ঠু নির্বাচন মাঠটাকে আসলে কেন্দ্র করে বর্তমানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, বা ওনারা চান একটি নিরপেক্ষ নির্বাচন, এবং জনগণও ওনাদের প্রতি এখন সহানুভূতিশীল বা সব দিক থেকে পজিটিভ ভাইবটা দিয়েছেন। আচ্ছা, সেই জায়গায় আমরা অনেক জায়গায় এখন দেখতে পাচ্ছি নির্বাচনের মাঠে গিয়ে কিন্তু টাকা দেওয়া হচ্ছে এবং ভোটারদের বিকাশ নম্বরও সংগ্রহ করা হচ্ছে। এটি একটি কমেন্ট সেকশনে ছিল, একটি পোস্ট আমরা দেখেছি যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও দেখা গেছে যেখানে টাকা দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এক জামায়াত। তো বিষয়টি হচ্ছে, এই যে বিষয়গুলো ঘটছে, কিংবা বিএনপিকে ইদানিং এখনো পর্যন্ত আমরা প্রতিনিয়ত শুনছি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই কথাগুলো বলা হচ্ছে, তো এখন কেন এই বিষয়গুলো এখনো পর্যন্ত মানে আমরা কাটিয়ে উঠতে পারছি না, কিংবা এই ট্যাগলাইন আসলে কবে সরবে, আর কবে আমরা আসলে ওনাদেরকে একজন রাজনীতিবিদ হিসেবে মাঠে পাবো? আচ্ছা, আপনার প্রশ্নের আগে আমি একটু আসি। উনি শিবিরের ব্যাপারে বলছেন যে শিবিরে ছাত্রলীগের সাথে ছিল এবং ইউনিভার্সিটিতে ছিল, হ্যাঁ, ছাত্রলীগের ভিতরে থেকে তারা ছাত্রদের কাছাকাছি ছিল। তো তাহলে আমি এখন আশঙ্কা করতে পারি যে আজিজুল হক জিয়ন ভাইও শিবির কিনে, হ্যাঁ, যে কোনোদিন প্রকাশ হবে যে উনি শিবির। বিষয়টা তো এরকম। সাদিক কায়েম যে ভোট পেয়েছে, ওনার প্রতিদ্বন্দ্বী 4 জন, তাদের সম্মিলিত ভোটও সাদিক কায়েমের সমান হয় নাই, হ্যাঁ। আর বিপ্লব যারা করে তারা কখনো প্রকাশ্যে থাকতে পারে না। ফেসিবাদের বিরুদ্ধে একটা বিপ্লব হয়েছে ছাত্র জনতার, সেই ছাত্র জনতার বিপ্লবে শিবিরের একটা ভূমিকা ছিল, ছাত্রদলের ভূমিকা ছিল। জনাব তারেক রহমানের সাথে জামাত নেতৃবৃন্দের রেগুলার যোগাযোগ হইতো। তো যারা বিপ্লব করে ওরা কিন্তু এই গুপ্ত সুপ্ত থেকেই করা লাগে, প্রকাশ্যে থেকে বিপ্লব হয় না। তো যাই হোক, এখন ব্যাপার হলো এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে ভূমিদোষ জয় এবং ছাত্রদল যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে ছাত্রদের কাছে, সেটার প্রমাণ হলো জগন্নাথের নির্বাচনে তারেক রহমান দেশে আসার পর ছাত্রদলের বিদ্রোহী প্রার্থী ইজিস প্রার্থীকে ডেকে তাকে একটা পদ দিয়ে তারপর তারে বসানো হয়েছে, এবং বিজয় অর্জন করার জন্য যত রকমের সাপোর্ট লাগে অর্থনৈতিক থেকে শুরু করে পেশি শক্তির, আমরা সারাদিন দেখেছি গেটে বিএনপির লোকজন জামাত দেখে দেখে আক্রমণ করতেছে, বা কারো দাঁড়িয়ে দেখলে আক্রমণ করতেছে। তার মানে সকল শক্তি প্রয়োগ করার পরেও তাদের বিজয় না হওয়ার পরে এরপরে তারা যে কোনোভাবে হোক অন্য ইউনিভার্সিটি নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছে। তো এখন আসেন, এই যে উনি বললেন যে জামাত 18টা সিট পাইছে, এখন কিভাবে ক্ষমতায় যাবে। সর্বশেষ বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করছে সেই নির্বাচনে 7 সিট পাইছে। তো 7 সিট পাওয়া দল কিভাবে ক্ষমতায় যাবে? এখন বলতে পারেন যে ভোটটা তো এইরকম সেরকম হয়ে গেছে, বা কি রাতের ভোট হয়ে গেছে, তাহলে আপনারা তো পূর্ণ মেয়াদ এই সংসদে ছিলেন, তার মানে এই ভোটটাকে মেনে নিয়েছেন। এবং মহিলা এমপি একজন পাওয়া যায়, ওই মহিলা এমপিও রুমিন ফারহানা নেওয়া হয়েছে। শুধু তাই না, রুমিন ফারহানা আবার আবেদনও করছে যে উনি এই রাষ্ট্রের প্রতি অনুগত প্রকাশ, ওনাকে একটা ফ্লট দেওয়ার জন্য, তাহলে উনি চিরকৃতজ্ঞ থাকিবেন, উনি আবেদনও করছেন। হ্যাঁ, তো তাহলে সর্বশেষ নির্বাচনের 7 আসন, 2008-এর নির্বাচনে 30 আসন যারা পাইছে, তারা যদি ক্ষমতা যেতে পারে, তাহলে এককভাবে 91 সালে নির্বাচন করে 18 আসন পেয়েছে জামাত ইসলাম।
হ্যাঁ, তাহলে জামাত ইসলাম কেন ক্ষমতা যেতে পারবে না? ওই পরিসংখ্যান এখন নাই। জুলাই বিপ্লবের পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে অঘোষিতভাবে শিবির নিষিদ্ধ ছিল। 2001 থেকে 2006 জামাত বিএনপির সঙ্গী ছিল, জামাতের 2 জন মন্ত্রী ছিল, তখনও শিবির ঢাকা ইউনিভার্সিটি যেতে পারে নাই। আর এখন শিবিরের ভিপি প্রার্থী, যতগুলি ভিপি প্রার্থী ছিল সবগুলো যোগফল থেকেও বেশি ভোট পাইছে, এবং তারা তাদের 4 মাসের কাজের হিসাব দিছে। আপনার সেন্ট্রাল মসজিদ ঢাকা ইউনিভার্সিটির, ওটার মধ্যে কোনো পরিবেশ ছিল না, ওটাকে তারা, এবং ডাকসুর কোনো বাজেট নাই, সব খাইয়ে ফেলছে অতীতে যারা ছিল। বিসি ছিল, বিসি মনিরুজ্জামান এমাজউদ্দিন থেকে শুরু করে এই আওয়ামী লীগের সর্বশেষ বিসি কি নাম, উনি পর্যন্ত যারা ছিল সবাই খাইয়ে ফেলছে ডাকসুর তহবিল। ছাত্ররা ভর্তি হওয়ার সময় এবং প্রতি বছর ডাকসুর একটা চাঁদা দেয়, কোনো তহবিল নাই। ওরা শুভাকাঙ্ক্ষীর থেকে যারা 77 সালে 6 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত শিবিরে ছিল, ওই সাবেক নেতৃবৃন্দ থেকে টাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মসজিদ শহর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলো, তারপরে মেয়েদের হলে মেয়েদের কিছু বিষয়ের জন্য স্থাপন করা, এগুলো তারা অনেকগুলো করেছে। এখন শিবির গুপ্ত থেকে যদি করে, তাহলে আপনি দেখেন এই রোকেয়া হল, আরো যে হলগুলো, মেয়েদের যে হলগুলো আছে, ওই হলগুলোতে শিবির সবচেয়ে বেশি ভোট পাইছে। এটার কারণটা কি? এটার কারণ হলো মানুষ পরিবর্তন চায়। আপনার এখন সে আগের যুগ নাই যে ওই যে শেখ মুজিবুর রহমানের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল এইটার উপর ভিত্তি করে ভোট দিয়ে দিবে, বা ইসলামী দল এই ভিত্তিতে জামাত ইসলামীকে ভোট দিবে, সেটা এখন নাই। মানুষ এখন যে চিন্তাটা করে, সেই চিন্তার সাথে রাজনৈতিক দলগুলোর বুদ্ধিবৃত্তিক এবং স্মার্টলি যে মোকাবেলা করতে পারবে, যে কর্মসূচি দিতে পারবে, সেই বিজয়ী হবে। আপনি দেখেন, এই আপনি আরেকজন স্বৈরাচার, সেটা খোঁজ করার দরকার কি? আপনি যেখানে যাচ্ছেন সেখানে সমস্যা নিয়ে তো আপনি কথা বলতে পারতেছেন না। তারেক রহমান সাহেব 2 দিন আগে কুমিল্লা একটা জনসভা করছে, ওখানে বললো যে আমরা যদি নির্বাচিত হই তাহলে কুমিল্লাতে ইপিজেড করবো। কুমিল্লা 2000 সাল থেকে ইপিজেড আছে, হ্যাঁ, এবং বাংলাদেশের 4র্থ বৃহত্তম ইপিজেড। তো উনি আবার ইপিজেড করবেন বলতে কি বুঝাইছেন? তার মানে এখানে 2টা বিষয় হয়। একটা হলো যে উনি ওনার যে জামাতের উত্থানে উনি অস্থিরতায় আছেন, আর না হলে জামাতের স্থানীয় যারা আছে তারা গ্রুপিং লবিংয়ে বা মঞ্চে ঠেলাঠেলিতে এতই ব্যস্ত যে ওনারা ওই সঠিক তথ্যটা দিতে পারেন নাই। হ্যাঁ, উনি একজন নেতা হয়ে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি এই 2001 সালের নির্বাচনে তো আমরা সাইদুল জোটের সমর্থক ছিলাম। আমরা দেখেছি ম্যাডাম যেই উপজেলাতে বা যে জেলাতে যেতেন, একটা ওনার কাছে একটা লিস্ট থাকতো, উনি খুব ওনার বক্তব্য, রাজনৈতিক বক্তব্য দেওয়ার পরে ওই এলাকার যিনি প্রার্থী তার কি যোগ্যতা, সাথে সাথে ওই এলাকাতে উনি ক্ষমতা গেলে কি করবেন, অতীতে কি করেছেন, সেই কথাগুলো বলতেন। বিএনপিতেও অতীতে অনেক কাজ আছে বলতে পারেন। কুমিল্লার বিশ্ববিদ্যালয় বিএনপির সময়, চাঁদদিল জোটের সময় হয়েছে। কুমিল্লার মেডিকেল কলেজ খালেদা জিয়ার প্রথম আমলে হয়েছে। বিএনপি তো দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় ছিল, বড় একটা রাজনৈতিক দল, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে চেঞ্জ করেছিলেন। তো ওনাদের উত্তরসূরি হিসাবে জনাব তারেক রহমানের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল এবং বিএনপির প্রতি যে প্রত্যাশা ছিল, এই যে বললেন যে আসলে কেন ইউনিভার্সিটিগুলোতে পরাজয় হয়েছে বা সামনে পরাজয় হবে, যে শিবির কাজ করেছে ছাত্রদেরকে নিয়ে, জামাত কাজ করেছে মানুষের কল্যাণে। আর এখন বিএনপির নাম বললেই এই যে চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড যে কথাগুলো বলে, এগুলো আমরা বলি না, কিন্তু এগুলো যে বলে, বা এই চাঁদাবাজ বললে যে ওনারা খেপে ওঠে। হ্যাঁ, তো তার মানে হলো যে আপনার 5 আগস্টে মানুষ যে 15 বছর 16 বছর যে একটা কঠিন অবস্থায় ছিল, যেখানে কথা বলার স্বাধীনতা ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না, মানুষের হাঁটার অধিকারও ছিল না। তো সেখান থেকে যদি এরকম হয়, ওই যে বলে না কি, জ্বলন্ত কোরিয়া থেকে, মানে ফুটন্ত কোরিয়া থেকে জ্বলন্ত উনুনে পড়ার মতো, এটা তো মানুষ চায় না। এই জন্যই জামাত ইসলামের নেতৃত্বে যে 10 দলীয় জোট, এই 10 দলীয় জোটের প্রতি মানুষের আকাঙ্ক্ষা, আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান সাহেবের এই সরাসরি হস্তক্ষেপ এবং পরামর্শের পরেও, এবং ওই ইউনিভার্সিটির আশেপাশে বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ার পরেও ওখানের রেজাল্টে মানুষ যেরকম অবাক হয়েছে, এই 12 তারিখেও গভীর রাত্রে যখন একটা একটা করে কেন্দ্রের এবং একটা একটা আসনের রেজাল্ট ঘোষণা হবে, তখনও এরকম অবাক হবে দাঁড়িপাল্লা এবং 10 দলীয় জোটের বিজয় ঘোষণা দেখে। বিএনপি জোট, জামাত জোট, ওনাদের কর্মসূচি এবং এই কথার ফুলঝুরি দিয়ে ভোটারদের যারা মন জয় করতে পারবেন তারাই বিজয়ী হবেন। তাহলে আমি একটু বিষয় জানতে চাই। আমি একজন উপস্থাপিকা হিসেবে আপনাদের সামনে বসে আছি, বা আমরা কি জামাত যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে আমি কি এরকম টিভির সামনে বসে কথা বলতে পারবো? আমি তো জামাতের দায়িত্ব নিয়ে এখানে আসি নাই,
কিন্তু আমি রাজনৈতিক কর্মী হিসেবে জি যেটা জানি, জামাত ইসলামকে আল জাজিরা থেকেও, জি বিবিসি থেকেও, রয়টার্স থেকেও এবং বাংলাদেশ টিভি চ্যানেলে জি ওনারা স্পষ্ট বলেছেন যে যে নারী যে পোশাকে আছে এখন যেভাবে কমফোর্ট ফিল করে, সেই নারী সেই পোশাকেই সেভাবেই চলবে। এবং এটাও বলছেন যে প্রয়োজনে আমাদের 8 ঘন্টা ডিউটির মধ্যে নারীদেরকে প্রয়োজনে এই সমান বেতনে সমান মর্যাদায় 2 ঘন্টা ডিউটি কমায় দিবে তাদের সুবিধার জন্য। কিন্তু পোশাক আশাকের ক্ষেত্রে এটা স্বাধীনতা থাকবে। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো, ধরেন একটা 5 স্টার হোটেলে যখন এই রাত্রে কোনো ড্যান্স পার্টি হয় বা কোনো অনুষ্ঠান হয়, সেখানে যে পোশাক পরা হয় সেটা তো পরে তো রাস্তায় কেউ হাঁটবে না। আমি ঘরে যে আচরণ করি বা আচরণ বললে যে কথা বলি বা আমার ফ্রেন্ডদের সাথে যে কথা বলি, এই কথা এখানে বললে তো আমাকে পাগল বলবে। তো স্থানকাল পাত্র তো একটা ভেদ আছে, কিন্তু পোশাকের ক্ষেত্রে ধরেন এই যে উনি একটা গেঞ্জি পরে আসছেন, এটা কমফোর্ট ফিল করেন, আমি পাঞ্জাবি গায়ে দিচ্ছি, আপনি শাড়ি পরছেন, হ্যাঁ, আরেকজন বোন সেলার কামিজ পরতেছে, কেউ হিজাব পরতেছে, আমি হিজাবকেও শ্রদ্ধা জানাবো। আর আমার মা বোনরা এই আমাদের গ্রীষ্মকালীন পোশাক, শীতকালীন পোশাক যখন যেটা কমফোর্ট ফিল করে এটা পরবে, এবং জামাত ইসলামও সেটা চায়। স্যার, আমি একটু আবার আপনার কাছে আসতে চাই। ডাকসু নির্বাচন সহ এ পর্যন্ত সকল ছাত্র সংসদের নির্বাচনে দেখা গেল যে ছাত্র দলের একটি ভরাডুবি অবস্থানে আমরা দেখতে পেলাম। তো ছাত্র দল তো একটা অনেক বড় সংগঠন, অনেক বছরের ত্যাগ তিতিক্ষার পরেও কিন্তু ছাত্র দল একটি বড় জায়গায় এখনো পর্যন্ত আছে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা তো সবাই ধরে নিয়েছিল যে বিএনপি আগাম ক্ষমতায় যাচ্ছে কিংবা এখনো ভাবা হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি নির্বাচনে আমরা ছাত্র দলের তরফ থেকে কোনো জয় পেলাম না, এটি কেন? আচ্ছা, আমি এটার উত্তর দিচ্ছি। আমি এর আগেও বলেছি বিষয়টা, তারপরে আবারও ব্যাখ্যা করছি। জি প্রথমত হচ্ছে এই 17 বছর 5 আগস্টের আগের দিন পর্যন্ত আমরা কোনো ক্যাম্পাসে থাকতে পারি না, এটা হচ্ছে ফুল স্টপ। জি যাওয়ার সুযোগ হয় না, আমাদেরকে যেতে দেওয়া হয় না। সাধারণ ছাত্রছাত্রী বা নিয়মিত ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে আমরা কানেক্টেড ছিলাম না। আমরা কিন্তু, আমাকে যদি বলেন আমারটা দিয়ে বলি, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, 2টা প্রতিষ্ঠান থেকে বিবিএমবিএ শেষ করেছি। আমার এটা করতে মাঝে দিয়ে 4 বছর গ্যাপ ছিল। অথচ এটা নিজের জন্য বলে না, আমি কিন্তু আমার ইউনিভার্সিটির টপার ছিলাম আমার জায়গায়। আমি এটা বলবো না যে খুব ভালোর জন্য, বিষয়টা হচ্ছে তারপরে আমরা চুজ করেছি, বা আমি আমার জায়গা থেকে বলি, আমি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন শেষ করে, পোস্ট গ্রাজুয়েশন শেষ করে একটা প্রতিষ্ঠানে ভালো চাকরি বা নিজের কেরিয়ার চিন্তা বাদ দিয়ে আমার মনে হয়েছে জনগণের ভোটাধিকার এবং তাদের যে রাষ্ট্রের যে মৌলিক চাহিদাগুলো, এইগুলো দেওয়ার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতা আছে সেটা দূর করার জন্য আমার রাজপথে থাকা দরকার। এজন্য আমি রাজপথে থাকাটাকে চুজ করেছি। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাত্রদল যারাই করেছে, আপনি যদি দেখেন ছাত্রদলের নাম শোনা মাত্রই হয় তাদেরকে একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, অথবা রাজনৈতিক মামলা যেগুলো আছে তার মাধ্যমে হয়রানির শিকার করা হয়েছে, তাদের উপর শারীরিক অ্যাসল্ট করা হয়েছে। এই জিনিসগুলো সহ্য করে কিন্তু যেই কয়জন আমরা টিকেছি, আমরা রাজপথে ছিলাম। এখন কথা হচ্ছে, আমরা যেহেতু ঢুকতেই পারি নাই, নির্বাচনগুলো হয়েছে 5ই আগস্টের ঠিক 1 থেকে 1.5 বছরের মধ্যে। এই 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা কি ক্যাম্পাসে অ্যাভেলেবেল হয়েছিলাম? আপনি একটু খোঁজ নেন। আপনাদেরকে ঢুকতে দেয়নি কারা? এটা সরাসরি ছাত্রলীগ, আর আমরা যেহেতু গুপ্ত প্রসঙ্গে নিচ্ছি, ছাত্রলীগের সাথে অনেক অংশে 1.5 বছর অ্যাভেলেবল হন নাই কেন? আমি বলতেছি এই 1.5 বছর অ্যাভেলেবেল ছিলাম না তা বলি নাই। একটা ছাত্র সংসদে বলতে আমি বলি, আমি শেষ করি কথাটা। এই 1.5 বছরেই তো আমরা গিয়ে রানিং ছাত্র ভোট দিতে পেরেছে কোন সেশন থেকে কোন সেশন পর্যন্ত, আপনি একটু খোঁজ নেন। আমরা 1.5 বছরে কি সবার সাথে কানেক্টেড হতে পেরেছি, পরিচিত হতে পেরেছি? নাকি আপনারা অন্য কাজে ব্যস্ত ছিলেন? আমি আপনাকে বলি, এটা দায়িত্ব নিয়ে বলি। একটু আগে বলেছি জিয়াউর রহমান ছাত্রদল গঠন করার পরের বছর, তখন কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায়, ছাত্রদলের ভরাডুবি হয়েছে। বিষয়টা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কাকে ভোট দেয়। আপনি বিপিনুরের কথা বলি, প্রসঙ্গ যেহেতু আসছে, সেই ছাত্র সংসদের দায়িত্বে ছিলেন। 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন, এটাতে সম্মুখভাগে ছিলেন, সে নির্বাচিত হয়েছে। পরবর্তীতে তার দলের পক্ষ থেকে যে প্রার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ পাশ করে নাই কেন? তারা কি রাজপথে ছিল না? আমি বললাম এনসিপির যারা দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে যারা এই প্রার্থী ছিল ডাকসুতে, একজনও পাশ করে নাই। সম্মুখ সারির যুদ্ধে আপনি খোঁজ নেন, একজন যদি না থাকে, তারা পাশ করতে পারে না কেন? তারা সংগঠন বা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিছু করে নাই। বিষয়টা হচ্ছে এইখানে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি আগেই বলেছি 1 বছরের একটা মেয়াদ, এর মধ্যে তারা ডিসাইড করে তাদের বেনিফিটের জায়গাটা, কে তাদের সাথে কানেক্টেড, কে যোগাযোগ করতে পেরেছে, কে ছিল। আমি আবারও বলতেছি এটা যে ছাত্র শিবির এই জায়গায় তারা একটা ধূর্ততার মাধ্যমে তারা কানেক্টেড থাকতে পেরেছে, সেটা আমি স্বীকার করি। কিন্তু তার মানে এই না ছাত্র শিবির সব জায়গায় যে এই কাজটা করেছে এটা দীর্ঘমেয়াদী হবে। আপনি আগামী বছর বা তার পরের বছর দেখেন না,
এই ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়াতে থাকে কিনা জনগণ তো বুঝতেছে। আপনি জগন্নাথের বিষয় তুলছেন, জগন্নাথের কথা বলতে কি আপনি বলেছেন সেইখানে তারেক রহমান নিজে হস্তক্ষেপ করে একজন প্রার্থীকে পদ দিয়ে নিয়ে গেছে। আপনি প্রার্থীটার নাম বলবেন কাকে পদ দিয়ে বসানো হয়েছে? উনি না, আমি আপনাকে বলি তাকে পদ দেওয়া হয় নাই। বিষয়টা হচ্ছে আমাদের আমি বলি আপনাকে, আমি আপনাকে বলি ছাত্র দলের পক্ষ থেকে যারা প্রার্থী ছিল আমাদের দলের, যেমন জাতীয় নির্বাচনে বিএনপির অনেকজন বিদ্রোহী প্রার্থী আছেন। এখন কথা হচ্ছে আপনি যদি বলেন এই বিদ্রোহী প্রার্থীকে বিভিন্ন জনকে কিন্তু তারেক রহমান ডেকে নিয়ে কথা বলতেছেন। আমার সংগঠন করা একজন যদি কোনো কারণে মনে করে যে না আমি বঞ্চিত হয়েছি বা আমিও যোগ্য, সেক্ষেত্রে তাকে দলের প্রধান হিসেবে ডেকে কথা বলাটা তো দলের ডেকোরামের মধ্যে আছে। এখন কথা হচ্ছে বিএনপি করা লোকজন তো যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল, অনেক লোক ছিল একটা নির্বাচনী আসনে একাধিক ব্যক্তি যোগ্য প্রার্থী। আপনি জামাত বা এনসিপি বা অন্য দলের যারা প্রার্থী আছেন, আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে তারাও দেখা যায় তাদের থেকে যোগ্য। এখন কি আমরা কি প্রার্থী হিসেবে একজনের বেশি দুইজনকে দিতে পারবো একটা পদে? সেম কিন্তু হচ্ছে জাতীয় নির্বাচনে। এখন বিষয়টা হচ্ছে উনি এটা করার থেকে যদি আপনার মনে হয় উনি হস্তক্ষেপ করেছেন। আপনি কথার মধ্যে বলেছেন বিএনপি তারপরে সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে, একটা ঢাকা মিথ্যে কথা বলে দিলেন। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে নির্বাচন কমিশন, তারা বলেছে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না। তার মধ্যে সাদিক কায়েম নিজে গিয়ে নির্বাচন কমিশনের সাথে দেখা করলো, রাত্রেবেলা ডিক্লেয়ার করলো যে না এই আমাদের সিলেটে নির্বাচন হবে। তো এটা তো দ্বিচারিতা নির্বাচন কমিশনের। বিএনপি কেন টানছেন কেন? বিএনপি কি রাষ্ট্র ক্ষমতা এখন? এই সরকার চলতেছে, এটা ওপেন সিক্রেট, সবাই বলে যে এটা জামাত এনসিপির সরকার। তো সেখানে দোষার এখানে একটু আনি যে আমি শেষ করি, আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিব। এটা হচ্ছে প্রথম কথা, আমি যখন গুপ্তের প্রসঙ্গে আনলাম উনি কিন্তু এটা জায়েজ করার চেষ্টা করলেন। এখন দেখেন আপনি যদি মনে করেন সাময়িক জয়টাই হচ্ছে আপনার রাজনৈতিক স্ট্যান্ড, তাহলে আমার এখানে বলার কিছু নেই। সাদেক কায়েম থেকে ধরে যাদের কথা বললাম, যারা বিভিন্ন সময় ছাত্রলীগের ছায়াতলে ছিল, তারা পাশ করেছে মানে তাদের অন্যায়টাকে আমি মানে একবারে সরিয়ে দিতে পারবো না। যেটা অন্যায় সেটা অন্যায়। যদি তাদের মতো আমরা অন্যায় করে ছাত্রলীগের সাথে মিলেমিশে থাকতাম, আজকে শেখ হাসিনার পতন হয়তো বা দেখার সুযোগ ছিল না। বিগত 17 বছর আমরা প্রতিবাদ করেছিলাম বিদায় কিন্তু জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন আমি আরেকটা জিনিস বলবো, আপনি জগন্নাথের নির্বাচনে বললেন যে নির্বাচনের দিন সকাল থেকে জামাতের যাকে পেয়েছে তাকে হেনস্থা করেছে। আচ্ছা, নির্বাচন হচ্ছে ছাত্র সংসদের, এখানে ভোট দিবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এখানে জামাতের বা এই মহিলা শাখার লোকজনের ওখানে কাজ কি? সকালবেলায় দেখলাম ভোরবেলায় একজন মহিলা সাথে আরো 3-4 জন গেলে সমস্যা কি? না আমি বলতেছি না, সামনে দিয়ে গেলে সমস্যা। আমি বলি আপনাকে সমস্যাটা আমি ধরিয়ে দিচ্ছি। আপনি দেখেন তারা যখন ঢুকতে গিয়েছিল প্রথমে বলছে তারা নির্বাচনের দায়িত্বে আছেন, একজন যাকে আটক করা হয়েছিল বলা হয়েছে, আটক তো ছাত্রদল করে নাই, তারা ওনাকে আটকে পুলিশকে খবর দিয়েছেন, এখানে দায়িত্বরত তাদের হাতে নেওয়া হলো। তখন বিপি প্রার্থী যিনি শিবিরের ছিল তার ওয়াইফ আসলো, প্রথমে বলছে আমার বোন হয়, পরবর্তীতে দেখা যায় স্টেটমেন্ট চেঞ্জ করে বললো যে না আমার মায়ের তো সমতুল্য, আমার সাথে দেখা করতে আসছে। দ্বিচারিতা তো তারা করলো। এখন কথা হচ্ছে আপনি যদি একটা ছাত্র সংসদ নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত পাহারা দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের জড়ো করেন, এটা তো আপনাদের ভিতরেই মানে ইন্টারনাল সমস্যার কারণে এটা করতেছেন। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো একজন লোক বলছে যে এই নির্বাচন হতে দেওয়া হবে না, বা হলে আমরা বাইরে পাহারা দিব, বা যেটা জগন্নাথের সর্বশেষ যেটা হলো বাইরে বিএনপির লোকজন পাহারা দিই, আপনি একটা তথ্য প্রমাণ দেন, আমি এখন দায় মাথা পেতে নিব। কিন্তু আমি একাধিক ভিডিও সভাপতি রাকিবের নেতৃত্বে অবস্থান করছে। আপনি দেখেন, আপনি আবারও বলছেন রাকিব ছাত্র দলের সভাপতি, আপনি বুঝার চিন্তা করেন যে সে বিএনপি ছাত্র না, সে তো ছাত্র না। আমি বলি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে সে কিন্তু অনুমতি সাপেক্ষে ছিল, কার্ড নিয়েছিল। এখন প্রশাসন যদি অনুমতি দেওয়া ব্যক্তিকে কেন ঢুকতে দিছে এটা প্রশ্ন করেন, তাহলে তার নির্বাচন করার বলে না, গেটে অবস্থান করছে। আপনি গেটে আমি আপনাকে বললাম তো, তাকে সে প্রশাসনের অনুমতি সাপেক্ষে সেই জায়গায় ছিল এবং তাকে কার্ড দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেটাকে তো আপনি ওই জামাতের মহিলা শাখার সাথে বা জামাতের মূল দলের যারা আছে তাদের সাথে গুলিয়ে ফেলতে পারেন না। 3 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে নির্বাচন স্থগিতের কথা আমি বললাম, কুমিল্লার বিষয়ে বললেন তারেক রহমানের যে বক্তব্যটা, দেখেন পৃথিবীতে ভুল একমাত্র হয় না ফেরেশতা এবং নবী রাসূলদের, এছাড়া সবাই ভুলের মধ্যে আছে, কেউ ভুলের ঊর্ধ্বে না। আমি যেহেতু বক্তব্যটা শুনি নাই, আমি বলি আপনাকে 78 সালের 79 সাল বলছে এটা ভুল, কিন্তু আমি আমার কথা এখানে ইপিজেড আছে। আপনার আমার কথাটা এবং ওনাদের বক্তব্যের সময় কিন্তু বিএনপির কেউ উঠে বলে নাই যে স্যার বা ভাই আপনাকে ইপিজেড আছে, এটা বলে নাই। আমি বলতেছি উনি এটা ভুল করেছেন, আমি আচ্ছা, এটা জাস্টিফাই করব না। কেউ বলে নাই কেন? আচ্ছা, কেন আপনি এটা বলেন যে কেউ কেন বলে নাই? কেন বলে নাই জানেন? বলে নাই কারণে আমি আপনাকে বললাম তারেক রহমানকে বলার মতো সাহস বা সুযোগ এই দলে নাই। আপনি আমার কথা তো শেষ করতে দিলেন, আপনি আমাকে আটকে ফেলছেন। আমার কথা হচ্ছে উনি যেটা বলেছেন ওনার এটা ভুল ছিল, সেটাকে আমি স্বীকার করি কিনা, নাকি আমি জাস্টিফাই করার চেষ্টা করছি যে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে উনার কোনো ভুল নাই। আমার কথা হচ্ছে উনি এটা ভুল করেছেন, ভুলটা কেউ না কেউ ছিল যারা কিনা এই ইনফরমেশনটা ওনাকে প্রোভাইড করছে, সেক্ষেত্রে হয়তো বা মিস্টেক ছিল, কিন্তু ভুলের ঊর্ধ্বে তো কেউ না। এখন কথা হচ্ছে উনি ওনার ভুল শুধরায় কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করেন। আপনি বলছেন না বলার কিছু না, আমি একটা ছোট্ট উদাহরণ দিব। আপনার সাথে এই টকশো শুরুর আগে বলেছিলাম
যখন চট্টগ্রামে আমাদের প্রোগ্রাম শেষে কিন্তু ইয়ুথ ফোরাম নামে ছাত্র মানে তরুণদেরকে নিয়ে কিন্তু চেয়ারম্যান একটা প্রোগ্রাম করেছিল, সেখানে চট্টগ্রামে এই 5টা ছাত্র সংসদের মধ্যে একমাত্র চট্টগ্রামে আমাদের এজিএস আইবুর রহমান তৌফিক ও পাশ করেছিল, তাকে কিন্তু ডাকা হয় নাই। এটা নিয়ে আমরা ফেসবুকে লেখালেখি করেছি, কথা বলেছি, এটা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছিল। বিষয়টা হচ্ছে তারেক রহমান তো নিজে ওই প্রোগ্রামটা অর্গানাইজ করে নাই, যারা অর্গানাইজার ডিসিশনটা তারা নেই, উনার মাথায় তখন ছিল না। কারণ উনি, আপনি নিজেও জানেন, আপনি যে বলেছেন উনি সারাদিনে কয়টা প্রোগ্রাম করে, সারাদিন রাস্তায় দড়ির উপরে, তার মধ্যে বিভিন্ন জায়গায় একদিনে দেখা যায় 5টা 6টা 7টা প্রোগ্রাম করতেছে। এখন প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম অর্গানাইজার যারা, তারা যদি কোনো ভুল করে, সেই ভুলটা উনার চোখে পড়ার সাথে সাথে উনি অ্যাকশন নিচ্ছে কিনা সেটা দেখার বিষয়। গতকালকে কিন্তু গাজীপুরে প্রোগ্রাম করে আসার পরে পথে কিন্তু এই তৌফিককে কিন্তু ডেকে নিয়ে উনার স্টেজে রাখা হয়েছে, উনার পাশে বসিয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন, পরবর্তীতে তার সাথে আলাদা কথা বলেছেন, সেটা তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। বিষয়টা হচ্ছে পরিবর্তন হচ্ছে কিনা, আমরা সুযোগ দিচ্ছে কিনা, উনি নিচ্ছেন কিনা। বিষয়টা হচ্ছে যেটা ভুল করেছেন, আমার মনে হয় আপনি 2 দিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উনি এটার জন্য উনি অবশ্যই কথা বলবেন। উনি ভুলের ঊর্ধ্বে না, উনি চেষ্টা করছেন পরিবর্তনের ধারা নিয়ে আসতে। আগে যেটা ছিল রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনাই ছিল রাজনীতির মূল অস্ত্র, যেটা নাকি একটু আগে আমি বললাম আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি এই কাজটা করছে, এবং সেটাকে আপনি বলছেন কথার ফুল যদি ঝরুক না, রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে সমালোচনা না থাকলে তো কেউ নিজেকে শুধরাবে না। কিন্তু সমালোচনাটা যাতে অযৌক্তিক না হয়। আপনি সারাদিন আমাকে যদি চাঁদাবাজ বলেন, আমি তো আসলে আপনাকে মুখ বন্ধ করতে পারবো না, কিন্তু আমরাও মানুষ, একটা সময় হয়তো বা আমার এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি পছন্দ না হলে আমি আপনাকে গায়ে হাত দিই কিনা সেটা হচ্ছে বিষয়। কিন্তু আপনার মানে তথ্য ছাড়া কথাটার তো আমি রিয়াকশনটা দেখাতে পারবো, এই অধিকারও আমার আছে। বাংলাদেশের সংবিধান দিচ্ছে এই 5 আগস্টের এই পরিবর্তনের পর আমরা এটা বিশ্বাস করি। সেই জায়গা থেকে আমি বলবো, আপনার সাথে একটা কথা মানে বলতে চাই। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনাদেরকে নির্বাচনে দেখা যাচ্ছে কিছু প্রতিবন্ধকতা আপনারা দেখতে পেয়েছেন, যার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নির্বাচনগুলো সেখানে আপনারা জয়ী হতে পারেননি। আচ্ছা, জামায়াত সংগঠন বা শিবির এরা তো আসলে এত বছরের রাজনীতিও না, কিংবা একটি হুট করেও গড়ে ওঠা একটি দল, এক কথা আমরা বলতে পারি। কিন্তু আপনাদের অবস্থান এত শক্তিশালী ছিল, সেই জায়গায় জামায়াতের মতো একটি ছোট সংগঠন আপনাদের চেয়ে শক্তিশালী হয়ে উঠলো, বিষয়টি আসলে তাহলে কি আমি আপনারা ভয় এটা পাচ্ছেন? বলেছি, বিষয়টা আমি ভয় পাওয়ার বিষয় না, আমি আগেই বলেছি এটা কিন্তু ভয় না, মানে জামাত হিসেবে তাহলে আমি বলি ছাত্র সংসদ নির্বাচনে কখনোই মানে রাজনৈতিক দলের সাথে কানেক্ট করে ভোট দেয় না। এখানে যারা ভোট দেয়, যারা ভোটার, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা স্বতন্ত্রভাবে ভোট দেয়। তারা চিন্তা করে যে মানে আমার যৌক্তিক দাবি দাওয়াগুলো কে তুলে নিতে পারবে, এই ছাত্র সংসদের পক্ষ থেকে বলবে। তাহলে কি ছাত্র দলের কেউ পাশাপাশি আমি এই শেষ ক্ষমতা করি, নেই? আমি আগেই বললাম আপনাকে, এটা আবারও টানতেছেন যে এই 17 বছর যেহেতু আমরা ক্যাম্পাসে ছিলাম না, সাধারণ ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি, আবিদ ছেলেটা ফ্রন্ট লাইনার ছিল, আপনি অস্বীকার করতে পারবেন না, বাট তাকে পিক করা হয় না। জনগণ যারা ভোট দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার ছিল, তারা হয়তো ভেবেছে তার থেকে অনেক বেশি কাছাকাছি ছিল, কানেক্টেড ছিল সাদিক কায়েম। আমি তো এটা অস্বীকার করছি না, কিন্তু কিভাবে ছিল নৈতিকতার প্রশ্নটা আমি রেখেছি। কিছু কারচুপি হয়েছে যেগুলো আমরা তথ্যভিত্তিক কথা বলেছি। তো সেইখানে ভরাডুবি হওয়া মানে জাতীয় নির্বাচনে ভরাডুবি হওয়া, এটার সাথে আমি ডিফার করি একটা অংশতে। আপনি দেখবেন জাতীয় নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন থাকে, দলের বাইরেও থাকে। এখানে কিন্তু দেখেন মানুষ পিক করে আমার সাথে যুক্ত কারা, রাজনৈতিক দলের বাইরেও অনেক যারা সমাজে গ্রহণযোগ্য, যাদের অবস্থান ভালো, তাদেরকে মানুষ ভোট দেয়, কারণ তারা কিছুটা কানেক্টেড ফিল করে। এখন কানেক্টেড ফিল করার ক্ষেত্রে ছাত্র শিবির একটা কাজ করছে, ওয়েলফেয়ার পলিটিক্স, এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। আপনি প্রতিপক্ষের ভালো কাজটাকে আমি না পছন্দ হলেও ভালোটাকে ভালো বলাটা আমার মনে হয় আমার জায়গা থেকে উদারতা দেখানো উচিত। কিন্তু তাদের নৈতিকতার জায়গা থেকে যে কাজটা করেছে, সেটা জনগণ বা ওই যারা ভোটার তারা ভবিষ্যতে দিবে। আমি 2-3টা বিষয়, উনি নারীদের বিষয়ে বলছে, আপনি প্রশ্ন করার পরে আমি একটু মানে হাসি পেয়েছিল তখন। আপনি যদি দেখেন জুলাইয়ের যেই চার্টার বা যেটা নাকি জুলাই সনদ হিসেবে যেটা হানা ভোটের জন্য সরকার যেটা ক্যাম্পেইন চালু করছে, সেখানে হা ভোটের পক্ষে রাষ্ট্র ক্যাম্পেইন চালু করছে এবং সরাসরি বলছেন যে হা জয়যুক্ত হলে সবগুলা পাবেন, না জয়যুক্ত হলে কিছুই পাবেন না। আমি আপনাকে একটা ডিফার দিচ্ছি, কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন একজন, উনি কিন্তু যেহেতু জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে বলা হয়েছে জুলাই সনদে, উনি দ্বিতীয় ছিলেন, কিন্তু রাষ্ট্র নিজে কিন্তু ওটা ভায়োলেট করে দ্বিতীয় জনকে পিক করেছে। এটার দায় কে নিবে? ওনারা যে বললেন যে হ্যাঁ জয়যুক্ত হলে সব পাবেন, এখনই তো রাষ্ট্র এটা মানতেছে না। জামাতের কথা বলি, নারী নেতৃত্বের কথা বলা আছে জুলাই সনদের মধ্যে, প্রত্যেকটা রাজনৈতিক দল ন্যূনতম 5% বা 5% নারীদেরকে মনোনয়ন দিবে। 300 আসনের মধ্যে 5% যদি মনোনয়ন দেওয়া হয় 15 জন, বিএনপিও 5% কাভার করতে পারে নাই, সম্ভবত 11 জনকে দিয়েছে, এনসিপি মোটামুটি 16 জন, আমি যদি ভুল না করি, মানে পার্সেন্টেজ হিসাব করলে শতকরা হিসাবে 16 আসে, তাদের যেই আসে 30-এর মধ্যে যেটা হয়। জামাত একজন নারী প্রার্থী দেয় নাই,
আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? ধরেন আমি তর্ক সাপেক্ষে ভাইয়ের কথাটা মেনে নিলাম, জি। জামাত ক্ষমতায় চলে গেল, যারা এখন পর্যন্ত একজনকে মনোনয়ন দেয় নাই, তারা পরবর্তীতে কি সংসদ সদস্যকে বসায় বলবে যে আজকে আপনার জায়গায় আরেকজনকে দিব? এটা তো দ্বিচারিতা। তাহলে রাষ্ট্র কিভাবে এই দায়িত্ব নিয়ে নিছে, যেটা এখন পালন করতে পারতেছে না? রাষ্ট্র যদি এখন এটা নিয়ন্ত্রণ করতে পারতো, আমার রাষ্ট্রের প্রতি বিশ্বাসটা থাকতো যে না, রাষ্ট্র এটা পালন করার ক্ষেত্রে শতভাগ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। এটা করে নাই। এইখানে ছিল জামাতের একটা বড় স্ট্যান্ড, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। উনি ওনার বক্তব্য বলেছেন, জামাতের দায়িত্বশীল নেতা যিনি এই যে আব্দুল্লাহ তাহের মোহাম্মদ তাহের, সমতায়, হ্যাঁ। উনি বলেছেন বিবিসিতে, দেশের বাইরে যখন যায় ওইখানে বক্তব্যের মধ্যে, যে না, আমরা আল্লাহর আইন বা ইসলামী শরিয়া আইন কায়েম করব না। তারা ভোটারদের কাছে যাচ্ছে কিন্তু জান্নাতের কথা বলে, যে আপনারা জামাতকে ভোট দিলে। এই গত পরশু দিনের একটা ভিডিও আপনি চাইলে আমি দেখাবো, জামাতের একজন প্রার্থী বলতেছেন যে জান্নাতে যেতে চাইলে আমাদেরকে ভোট দিন, অ্যাটলিস্ট মারা যাওয়ার পরে কবরে আল্লাহকে বলতে পারবেন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলাম। একজন প্রখ্যাত আইনজীবী, টকশোতে ভালো কথা বলে ইদানিং জামাতের পক্ষে, যদিও আগে ওনাকে চিনতাম না। তো দ্বিচারিতাটা তাদের কথার মধ্যে আছে, কিন্তু আমরা এইগুলো নিয়ে কথা বলতে পারবো না। উনি উনার বক্তব্যে বলেছেন নারীদেরকে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা বা 6 ঘন্টা করার, জামাত কিন্তু আরো কয়েক মাস আগে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বেতন সমান রাখবে। আপনাকে আমি জাস্ট প্রশ্ন করলাম, আমি অ্যাজ এ সাধারণ ভোটার হিসেবে, ধরেন আপনি এই চেয়ারটাতে বসতে পারতেছেন, আমারও সুযোগ আছে, আপনি 2 ঘন্টা কম সময় ব্যয় করে একই বেতন পাবেন। আপনার এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, উনি কেন আপনাকে তাহলে পিক করবে আপনার কম সময় নিয়ে? প্রতিষ্ঠান তো ব্যবসা প্রতিষ্ঠান বা যেই হোক, তারা তাদের বিজনেস পলিসিটা অন করবে, যেখানে আপনার কাছ থেকে সর্বোচ্চটা নিতে পারে। 2 ঘন্টা সময় কম নিয়ে আপনাকে দিবে, এটা কি রাষ্ট্র দিবে কিনা এটা ক্লিয়ার করে নাই। আপনাকে যে সমান মজুরি দেওয়া হবে, বেতন দেওয়া হবে, ওই অতিরিক্ত বেতনটা কি এই প্রতিষ্ঠান নিজে থেকে দিবে না রাষ্ট্র দিবে? 1। 2 নাম্বার হচ্ছে, যদি না দেয় সেক্ষেত্রে যদি আপনাকে চেক করা হয়, সেক্ষেত্রে আপনার দায় দায়িত্ব কি রাষ্ট্র নিবে, জামাত নিবে? সেটা কিন্তু ক্লিয়ার করে নাই। চট্টগ্রামের একজন মহিলাকে কিন্তু, আর এটা অনেক ভাইরাল হয়েছিল, একজন মহিলাকে লাথি দিয়ে কিন্তু শিবিরের একজন নেতা ওনাকে ফেলে দিয়েছিল, পরবর্তীতে মামলা হয়, জেলে যায়। এই 2-3 দিনের মধ্যে জেল থেকে বের হয়ে আসে, জামাত কিন্তু ফুল দিয়ে সংবর্ধনা জানায়। তো জামাতের দ্বিচারিতা, নারীদের নিয়ে তারা কথা বলতেছে, সর্বোচ্চ তাদেরকে সেফটি দিবে, তাদেরকে সর্বোচ্চ সম্মান করবে, কিন্তু সম্মানের ধরনটা আমি উদাহরণ দিয়ে বললাম। গতকালকের একটি ঘটনা, জামাতের যে ইসলামী ছাত্রী সংস্থার একটা সংবাদ সম্মেলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু বিএনপির বিপক্ষে কিছু কথা বলেছে, যে বিভিন্ন জায়গায় নারীরা ভোট চাইতে গেলে তাদের বিরুদ্ধে বিএনপি ফিজিক্যালি অ্যাসল্ট করছে, তাদের কে অনেক জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করছে, এগুলো নিয়ে প্রতিবাদ করেছেন। সাংবাদিক প্রশ্ন করেছে যে গত 2 দিন আগে তো আপনাদের জামাতের একজন নেতা বিশ্ববিদ্যালয় নিয়ে, ডাকসু নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন এখানে মাদকের আখড়া ছিল, বেশ্যাখানা ছিল, বেশ্যাখানা শব্দটা ব্যবহার করেছে। আপনারা এটার প্রতিবাদ কেন করেন নাই? ওই ছাত্রী সংস্থার যিনি বক্তব্য দিচ্ছিলেন, উনি উত্তর দিচ্ছেন, তাকে তো সংগঠন থেকে বহিষ্কার করেছে, এজন্য বক্তব্য দেওয়ার দরকার হয় না। বিএনপির আপনি যে কটা উদাহরণ দেখবেন, প্রত্যেকটা জায়গায় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তারপরও বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করতে হবে। আপনি ইসলাম পালন করতেছেন, ইসলামী লেবাস ধারণ করছেন, ইসলামের কথা বলছেন, সবই ভালো, কিন্তু আপনি তো আপনার জায়গা থেকে দ্বিচারিতা যদি করেন, আপনার দলের পক্ষে কথা বলতে গেলে যদি কিন্তু দিয়ে ট্যাগ করেন, আর আপনার দলের বিপক্ষে হলে আপনি সত্য মিথ্যা যা হোক সবকিছু মিলে এটার বিরুদ্ধে কথা বলতে হবে। এই বাংলাদেশ, আমার মনে হয় তরুণ প্রজন্ম সহ নতুন বাংলাদেশের যারা স্বপ্ন দেখে, তারা মনে হয় এই বাংলাদেশ চায় না। এটাই আমার বক্তব্য। আচ্ছা, এবার একটু আমি আপনার কাছে আসতে চাই জনাব মিহিদাস। আমি একটু কিছু ইনফরমেশন আছে যে 1977 সালে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ দিলে বাংলাদেশ লেবার পার্টি 1977 সালে 22 অক্টোবর মাওলানা আব্দুল মতিন ও মাওলানা গোলাম মোস্তফার নেতৃত্বে পূর্ণ জীবন ফিরে পায়। তো 2012 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 18 জোট, বর্তমানে 20 দলীয় জোট গঠিত হলে বাংলাদেশ লেবার পার্টি অন্যতম শরিক দল হিসেবে জোটের রাজনীতিতে ভূমিকা রেখেছিল। পরবর্তীতে জনাব ইরান সাহেব 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে 128 পিরোজপুর 2 আসনে বিএনপি নেতৃত্বে ধানের শীষ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। তো এখন আপনারা ছিলেন বিএনপির আসলে এক কথায় বলা যায় আঁচল তলে, কিন্তু সেই বিএনপি থেকে বেরিয়ে আপনারা জোট রাজনীতিতে চলে আসলেন, একটি জোট করলেন। এখন নতুন জোট রাজনীতিতে আসলে কেন যুক্ত হলেন এবং এখন আপনাদের অবস্থানটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ধন্যবাদ আপনাকে। তো আমি একটু এই জিয়ন ভাইয়ের যে কথাটা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা বন্ধ হয়েছে, সেটা হলো যে নির্বাচন কমিশন বলছে যে এই জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না। তো এরপরে সাদিক কায়েম সাহেব দেখা করছে এবং এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন কমিশনের সাথে সাক্ষাতের পরে নির্বাচনের ডেট হয়েছে, অনুমতি দিয়েছে। দেওয়ার পরে এই ফাঁকে আবার ছাত্র দলের যারা প্রার্থী ছিল তারা সাংবাদিক সম্মেলন করে বলছে যে কেন্দ্রের সিদ্ধান্ত আমরা মানব না, আমরা নির্বাচনের পক্ষে। হ্যাঁ, তো ওখান থেকে ছাত্র দলের একজনকে এনে একটা রিট করানো হয়েছে হাইকোর্টে, এবং আইনজীবী ছিলেন রুহুল কুদ্দুস কাজল, যিনি নির্বাচন পরিচালনা কমিটির আইন বিষয়কের প্রধান। ওনার নেতৃত্বে একদল
বিএনপির আইনজীবীরা ওই রিটটা এই পক্ষে লড়াই করে নির্বাচনটা হাইকোর্টের মাধ্যমে বন্ধ করে। এখন আমি আপনার কথায় আসি, আমাদের এই 1974 সালের 22শে অক্টোবর লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়। জি 1975 সালের 25শে জানুয়ারি একদলীয় বাকশালে যে কটা দল নিষিদ্ধ হয়েছে, এটা ওই যে মাহফুজ জানাম যে ডেইলি স্টার সম্পাদক ওনার বাপ আবুল মনসুর আহমেদের বইতে আছে, আরও বইতে আছে, সেখানে লেবার পার্টি সহ বাকি দলগুলো নিষিদ্ধ হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্রের চিন্তা করলেন, তখন প্রথমে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করছে। জাতীয়তাবাদী ফ্রন্টে যে কয়েকটা দল ছিল, মুশির রহমান জাদু মিয়া, কাজী জাফর আহমেদ সহ, সেখানে লেবার পার্টির মাওলানা মতিন সাহেব ছিলেন। জি এরপরে 2008-এর যে নির্বাচনটা হয়েছে, যেটাকে মনিউদ্দিন ফখরুদ্দিনের পাতানো নির্বাচন, এবং ওখানে বিএনপি 30টা আসন পেয়েছে। বিএনপি বা 4 দলীয় জোট 30 আসন বা 35 আসন পাওয়ার মতো দল ছিল না। নিরপেক্ষ নির্বাচনে তারা ক্ষমতায় যেত। তো ওই নির্বাচনের পরে 2009 সালে বেগম খালেদা জিয়া সমমনা 8 দল, জাগপা, লেবার পার্টি সহ 8টা দলের একটা ইফতার মাহফিল হয়েছে পূর্বানী হোটেল। ওখানে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন এবং জামাতের আমির ছিলেন বিশেষ অতিথি। এরপরে যখন 18 দলের মাধ্যমে 20 দল হলো, আমরা ওই 18 দল 20 দলে ছিলাম। এরপর তো আপনারা দেখেন এই জুলাই বিপ্লবের অনেক আগে এই জোট ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়ার পর তখন এটাকে কি বলে, যুগপৎ আন্দোলন হয়েছে। ওই যুগপৎ আন্দোলনের পরবর্তীতে নির্বাচন কিভাবে হবে এবং নির্বাচনে আসন বন্টন, সেইগুলো নিয়েই বিএনপির সাথে মূলত একটা বিরোধ সৃষ্টি হওয়ার পরে লেবার পার্টির আলাদা অবস্থান নিয়েছে, যেটা রাজনীতিতে হয়ে থাকে। আপনার মাহমুদুর রহমান মান্না বগুড়ার আসনের প্রার্থী ছিলেন, বিএনপি সমর্থিত। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে দেখেন যে উনি প্রার্থী নাই, প্রার্থী আরেকজনকে দিয়ে দিছে। এটা তো হয়। হ্যাঁ, আবার চরমনাইয়ের যে ইসলামী আন্দোলন, তারা জামাত সহ ছিল, জিয়ন ভাই ছিল না, কিন্তু এরপরে দেখা গেল যে এই আসন বাগাবাগি নিয়ে ওনারা চলে গেছেন। তো বাংলাদেশের রাজনীতির কালচার এগুলো ওই শেখ হাসিনা বলছিল আর কি, যদি শেখ হাসিনা ফেসিবাদ, যে র্যাবের ক্রসফায়ার শুরু হয়েছে 4 দলীয় জোটের সময় থেকে, র্যাবও সৃষ্টি হয়েছে। তো আওয়ামী লীগ খুব এটার বিরুদ্ধে ছিল। তো আওয়ামী লীগ ক্ষমতা আসার পরও যখন ক্রসফায়ার হয়, ওনাকে প্রশ্ন করেছেন, উনি বললো যে একটা জিনিস যখন অভ্যাস হয়ে যায়, এটা চেঞ্জ হতে নাকি সময় লাগে। তো বাংলাদেশের রাজনীতিতে ছোট ছোট যে দলগুলো, হ্যাঁ, আর বাংলাদেশের 2 দলকে ভোট দিয়ে মানুষ অভ্যস্ত ছিল, আর পরকালে চিন্তা নিয়ে বা সুশৃঙ্খল একটা দল, এই জন্য জামাত ইসলামকে কিছু মানুষ ভোট দিত। এর বাইরে আর কোনো দল আপনার হয় দেখা গেল খানকা ফিরসাব দল বা মাদ্রাসা কেন্দ্রিক দল, এর বাইরে যে দলগুলো আছে, দলগুলো আসলে তেমন তৃণমূলের পর্যায়ে মানুষ করে না। তখন ভোট পাওয়ার জন্য বা একটা আসন পাওয়ার জন্য বড় দলগুলো শরণাপন্ন হয়। যদিও এটা ঠিক না। আপনার ইমরান খান যে পাকিস্তানে এখন একজন অবিসংবাদিত নেতা, যিনি এককভাবে বিজয় অর্জন করছিলেন, সেই ইমরান খান দল গঠন তেহরিক ইনসাফ গঠনের পরে প্রথম নির্বাচনে একটি আসনও পান নাই, এবং উনি নিজেও ভোট দিতে পারেন না। উনি যেখানে ভোটার ছিলেন সেখানে তেহরিক ইনসাফের প্রার্থী ছিল না, কিন্তু পরের বার তো উনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তাহলে আমাদের দেশেও ধরেন এনসিপি এখন জামাতের সাথে আছে, বা আরও যে দলগুলো আছে, যারা বা আরও অনেকের যাদের আর্থিক সচ্ছলতা আছে, লেখাপড়া আছে, কথা বলার, ভালো কথা বলতে পারে, সম্মোহনী শক্তি আছে, মানুষ কথা পছন্দ করে, এরা যখন বিএনপি, জামাত বা আওয়ামী লীগের সাথে ঢুকে যায়, তখন আরেকটা শক্তি, আরেকটা দল দাঁড়ানোর সুযোগ আর থাকে না। তো সেই জায়গায় আসলে আপনাদের পরবর্তীতে আপনাদের আসলে নতুন জোট যেহেতু আপনারা করলেনই, তাহলে আপনাদের পরবর্তী আসলে পদক্ষেপগুলো কি কি, বা নতুন বাংলাদেশের জন্য আপনাদের অবস্থানটা আসলে কোথায়? নতুন বাংলাদেশের জন্য বলতে ধরেন এই জিয়ন ভাইও কিন্তু বলছেন যে ছাত্র শিক্ষাঙ্গনগুলোতে শিবির কিছু কাজ করছে। তো সবাই তো ইশতেহার নিজেদের মতো দিছে, তো দেওয়ার পর ছাত্ররা দেখলো যে আসলে এই যে ইশতেহারগুলো যে দিছে, এগুলো কে উঠাইতে পারবে, বাস্তবায়ন করতে পারবে, এদেরকে ভোট দিছে। আর শুধু শিবিরকে দিছে তা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিএস হয়েছে স্বতন্ত্র থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস হয়েছে আম্মার স্বতন্ত্র থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস হয়েছে ছাত্রদল থেকে। তার মানে ছাত্ররা খুব সুচিন্তিতভাবে দিছে। আমাদেরও ইয়া হলো যে জামাত ইসলাম একটা বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক দল, অত্যন্ত সুশৃঙ্খল দল, এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন একজন প্রার্থীকে কর্মীরা আটকে রাখছিল যাতে প্রত্যাহার করতে না পারে। তো উনি পরে ঘোষণা দিয়ে বলছেন আমি প্রার্থী নাই। এছাড়া জামাতের জোটে বা জামাতের মধ্যে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। বিএনপির মধ্যে এখনো 45 জনের মতো বিদ্রোহী প্রার্থী আছে। তার মানে এই 45 জন
তারেক রহমানের বক্তব্য গ্রহণ করে নাই বা হিসেবের মধ্যে রাখে নাই। ওই গ্রামের বাসা যদি বলে জমা খরচ দেয় নাই। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001 সালে 51টা আসন দেওয়া হয়েছিল জোটের শরিক দলকে। তখন কিন্তু একজনও বিদ্রোহী প্রার্থী ছিল না। তাহলে জনাব তারেক রহমান সাহেব উনি বিদেশ থাকলে উনি কিন্তু দল খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। উনি ফেসিবাদ বিরোধী সকল সংগঠনের সাথে ওনার একটা যোগাযোগ ছিল। হ্যাঁ, আমাদের কিন্তু এই জিনিসটা এই যে জীবন ভাই আমরা আলোচনা করতেছিলাম যে জামাত বিএনপি সহ আমরা তো ফেসিবাদ বিরোধী আন্দোলন একসাথে জেল খেটেছি, একসাথে আমাদের রক্ত ঝরেছে, তো আমরা কিন্তু পারলাম না এই ঐক্যটা ধরে রাখতে। হ্যাঁ, তো খালেদা জিয়ার সময় একজনও বিদ্রোহী প্রার্থী ছিল না, কিন্তু এবার বিএনপির যে বিদ্রোহী প্রার্থীগুলো আছে এটা কিন্তু এতে করে এই জিনিসটা বোঝা যায় যে বিএনপি সরকার গঠন করলে তারা স্মুথলি এবং তাদের যে কর্মসূচিগুলো আছে এগুলো পালন করতে পারবে না। আরেকটা জিনিস বলি আমি আপনার প্রশ্নের বাইরে, সেটা হলো যে ইশতেহার যে দেয়, প্রথমত হলো দেশের 99% লোক ইশতেহার পড়ে না। তারপরে হলো রাজনৈতিক দল নেতারা বিএনপি বা জামাত যে ইশতেহার দিলেও ধরেন বা দিবে, ওই দলের 95% এটা পড়ে না। কি করে, পত্রিকা একটু হেডিং দেখেন তো, পত্রিকা দেখে না, মোবাইল দেখে। ইশতেহার শুধু কি হয় জানেন, ওই টিআইবি আছে না, টিআইবি এটা নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করে কোন কোন দোষ জামাতের আর বিএনপির আছে বাইর করবে। ওই যে সুজন বদিল আলম সাহেব করবে, প্রথম আলো ডেইলি স্টার শুধু নেগেটিভগুলো লিখবে। এটা ছাড়া এই এই ইশতেহার দেখে আসলে কিন্তু ভোট দেয় না। আর নারী প্রার্থীর কথা বলা হয়েছে, নারীদেরকে প্রার্থী দেওয়ার জন্য। তো নারীদের যদি প্রার্থী, নারীদের জন্য তো সংরক্ষিত আসন আছে 50টা, যে যতটি ভোট পাবে, হ্যাঁ, এই সে নতুন পায়। আর নির্বাচন কমিশনে আরপিতে আছে 33% পদে নারী থাকতে হবে। জামাতের 33% ফিল আপ আছে অনেক আগ থেকেই। হ্যাঁ, না কিন্তু বিএনপি 33% নাই। বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে একজন হলো নারী, সেলিমা রহমান। হ্যাঁ, তারপরে ভাইস চেয়ারম্যানের মধ্যে। তাহলে এগুলো তো এক প্রকার ষড়যন্ত্র কিংবা চক্রান্ত আমরা বলতে পারি। তাহলে এই ষড়যন্ত্রগুলো করছে কারা? ষড়যন্ত্র কিসের? এই যে জোটগুলো আগে থেকে কেন্দ্রীভূত করে রাখা কিংবা আগে থেকে আসনগুলোকে বিভক্ত করে রেখে দেওয়া, আপনার কথার সাথে আমি তাল মিলাচ্ছি, এক প্রকার ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনে জয়ী হওয়ার আগেই। তাহলে এই যে আগের আমি আবারও বলছি যে 5ই আগস্টের আগের যেই আমরা যে রিপিট জিনিসটা আবারও দেখছি, তাহলে তো একই জিনিসই রয়ে গেল। তাহলে পরিবর্তনটা কোথায়? না, পরিবর্তন নির্ধারণ করবে ভোটাররা। ভোটাররা দেখবে, ভোটারদের তো সাইকোলজিক্যাল মাইন্ড তখনই ঘুরবে যখন আপনারা কিছু করে দেখাবেন। হ্যাঁ, তো এখন যারা করে দেখাইছে ওদেরকে মানুষ ভোট দিবে। যারা করে দেখাইছে, এখন ধরেন আপনার এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারপরে বিভিন্ন জায়গায় জামাত লোক সেট করছে যেটা আমরা শুনি। তারপরে কেউ কোথাও আগুন লাগলে, কোথাও কেউ মারা গেলে সেখানে টাকা দিয়ে এসছে। জুলাই অভ্যুত্থানে যতজন শহীদ হয়েছে একমাত্র সরকার রাষ্ট্র করে না, জামাতে তালিকাটা করছে এবং প্রত্যেক শহীদের বাড়িতে এই একটা অ্যামাউন্ট টাকা দিছে। তারপরে যারা আহত হয়েছে ওদেরকে চিকিৎসার ব্যয় বহন করছে। সেই আর অন্যদিকে বিএনপি কি করছে, বিএনপিও সহযোগিতা করছে। কিন্তু সহযোগিতার সাথে সাথে তারা দেখা গেল যে আগে আওয়ামী লীগের অফিস ছিল, এটা হয়ে গেছে বিএনপির অফিস। আগে শ্রমিক লীগের অফিস ছিল, এটা হয়ে গেছে শ্রমিক দলের অফিস। আপনার ওই যে কাপ্তান বাজার, কাউরান বাজার থেকে শুরু করে যত বাজার আছে, যত আড়ত আছে, এগুলো আগে আওয়ামী লীগের যুবলীগেরা দেখতো, এখন বিএনপি যুব দল দেখতেছে। তো আসলে এটার নেতৃত্ব বা তারেক রহমানের অপরাধ না, দলটা অনেক বড়, নিয়ন্ত্রণ করা কঠিন। কারণ হলো যে এখানে চেন অফ কমান্ড নাই। জামাত ইসলামের মধ্যে যেভাবে আছে এখানে এভাবে নাই। না থাকার কারণে ওনারা পারে না। তো ওনারা যদি এখন না পারে তাহলে ক্ষমতা গেলে কিভাবে পারবে? আমি একটু আপনার কথা আসছি ভাইয়া। মেহেদী ভাই একটা কথা বললেন যে আপনাদের কমান্ড নাই কিংবা বিশৃঙ্খলা, এই জিনিসটা কিন্তু আমরা একটু ইতিমধ্যে হয়তোবা কিছুটা দেখছি, চোখে পড়ছে। এখন আপনাদের সংগঠনটির আসলে মানে শৃঙ্খলা বোধটা হারাচ্ছে বা একবার এক একজন এক এক রকমের বিদ্রূপ মন্তব্য কিন্তু করে যাচ্ছে আপনাদের দল থেকে কিন্তু আমরা শুনতে পাই। তাহলে এখনই যদি এই প্রতিবন্ধকতা থাকে তাহলে আপনাদের শক্তি কিংবা সবকিছুকে এতই কমে গেল কিনা যে এই ধরনের প্রতিনিয়ত আমরা এই ধরনের প্রতিবন্ধকতাগুলো আমরা আসলে সরাসরি দেখছি, আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে একটা এত বড় রাজনৈতিক দলের জন্য আসলে কেমন কোথায় দাঁড়ায়? এটার উত্তর আমি দিচ্ছি। তার আগে ভাইয়ের বক্তব্যতে কয়েকটা পয়েন্ট আসছে, এগুলো না বললেই নয়।
উনি কিন্তু এর আগে বলার সময় আমি প্রসঙ্গটা এর আগে গেছিলাম, যেহেতু ভাই চায় নাই বা আমি বিব্রত করতে চাই নাই। উনি কিন্তু প্রসঙ্গ বলতে জামাত ক্ষমতায় কেন যেতে পারবে না প্রসঙ্গ তোলার জন্য কিন্তু 2008 সাল এবং 18 সালের নির্বাচনে বিএনপি কতটা আসন পেয়েছিল সেটা টেলেছিল। বলেছিল 2008 সালে 30টা আসন পেয়েছে, 18 সালে মাত্র 7টা আসন পেয়েছে। জি, জি। এই আসন পেয়েও যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারে, জামাত কেন যেতে পারবে না? একটু আগে বক্তব্য ভাই বলেছে ওই 2টা নির্বাচন সুষ্ঠু হয় নাই। আমি এজন্যই ভাই যেহেতু নিজে আমার উত্তরটা দিয়ে দিয়েছে এজন্য প্রসঙ্গটা টানি। 2008 সালের নির্বাচনে বিএনপি যে 30টা আসন পেয়েছিল বিএনপি জোট, তার মধ্যে জামাত পেয়েছিল মাত্র 2টা আসন। আপনি শতকরায় কনভার্ট করেন পার্সেন্টেজে কত আসে? 2018 সালে বিএনপি যে 7টা আসন পেয়েছিল, জামাত সেখানে 0 আসন পেয়েছিল। পার্সেন্টেজ করেন শতকরায় কি হয়? তার মানে যত কারচুপি হোক বিএনপিকে একবারে ভেনিশ করার চেষ্টা করেও শেখ হাসিনাও করতে পারেনি। তার মানে জনভিত্তিটা ওই পর্যায়ে ছিল, বিএনপি দল হিসেবে এতটা শক্ত ছিল। কিন্তু 17 বছরের এই নিপীড়ন নিষ্পেষণের কারণে আমরা সেই অর্থে রাজপথে কষ্ট করে গেছি কিন্তু ফসল তুলতে পারি না, যেটা নাকি জুলাই আগস্টে সবাই মিলে নামার কারণে পেয়েছি। এইখানে ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু ভাই একটা কথা বলেছিল, প্রসঙ্গ টানতে গিয়ে আপনি তুলেছিলেন যে যুবকদেরকে 2000 টাকা করে কার্ড দিয়ে ঘরে বসে না থেকে তাদের কর্মসংস্থানের কথা। ভাইয়ের একটু ধারণার ভুল আছে, আমি ধরিয়ে দিচ্ছি। ফ্যামিলি কার্ডটা কিন্তু কোনো যুবককে দেওয়া হবে না, কোনো যুবকের জন্য মাসে 2000 টাকা দেবে এরকম কোনো প্যাকেজও বিএনপি ঘোষণা করে নেই। ভাই কোত্থেকে পেলে যায় না, তবে হ্যাঁ বিএনপি একটা জিনিস বলছে, শিক্ষিত গ্রাজুয়েট যারা যুবক থাকবে তাদেরকে 1 বছর পর্যন্ত একটা সাপোর্ট প্রতি মাসে দেওয়া হবে, যাতে করে এই 1 বছর বিভিন্ন ধরেন, আমি একটা উদাহরণ দিই, আপনাদের এই প্রতিষ্ঠানে একটা জবের ভ্যাকেন্সি আছে, ধরেন আমার মতো একজন গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট, তার মনে হলো এই প্রতিষ্ঠানে জব করতে হবে, সে 1 বছর ঘরে বসা, তার ওইটা ডকুমেন্টারি গুলা ফিল আপ করার জন্য, আসা যাওয়ার যাতায়াত খরচের জন্য যার যে ক্রেডিট আছে, ওই শিক্ষিত গ্রাজুয়েট কিন্তু পরিবারের কাছে চাইতে অনেক ক্ষেত্রে লজ্জাবোধ করে। আমাদের তারেক রহমান চিন্তা করেছে তার ওই 1 বছর সাপোর্টটা যাতে হয়, মাসে যদি সেটা 10,000 টাকা হয়, সে যদি 5টা প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লাই করে, তার যাতায়াত খরচ, এই ড্রাফটিং খরচ, অন্যান্য বিষয়ের জন্য অ্যাটলিস্ট কারো কাছে হাত পাততে হবে না, সে স্বাবলম্বী হয়ে যাবে। এটা কিন্তু আনলিমিটেড টাইম না। তো এটা করা হচ্ছে একটা প্ল্যানিং চিন্তা করে যে না, ভালো কিছু করব, যুবকরা যাতে অ্যাটলিস্ট আরেকটু স্পিড আপ হয়। কর্মসংস্থানের ব্যাপারে বিএনপি দায়িত্ব নিয়ে বলেছে, যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে, প্রথম 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান হবে। কর্মসংস্থান মানে তো চাকরি না, সেলফ এমপ্লয়েড হতে পারে। যেমন আমি কিন্তু পাশাপাশি একজন ফ্রিল্যান্সার, রাজনীতির পাশাপাশি করি। আমাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা ব্যারিয়ার্স আছে, যেমন পেমেন্ট গেটওয়েগুলো নিয়ে ঝামেলা। তারেক রহমান উনি যখন দেশে আসার আগে 5 আগস্টের আগে থেকেও বলছে, 5 আগস্টের পরে উনি ওনার বক্তব্য একাধিকবার বলেছে, দেশে এসেছে। আমাদের ছাত্রদলের একটা সভা হয়েছিল, যেটা 2025 সালের 3 আগস্ট, যেটা শাহবাগ চত্বরে হয়েছিল, যদিও শহীদ মিনারে করার কথা ছিল, এনসিপির অনুরোধে আমরা প্লেস চেঞ্জ করি। ওইখানে উনার বক্তব্য উনি সরাসরি বলেছে তরুণদের জন্য কি করতে চায়, সেখানে বলা আছে। তো এই ফ্যামিলি কার্ডটা নিয়ে ভাইয়ের ভুলটা আমি জাস্ট ধরিয়ে দিলাম। 2000 টাকার বিষয় না, মহিলাদেরকে যে 2 থেকে 2.5 টাকা দেওয়ার কথা বলেছে, এটাও দায়িত্বশীল যারা দর্শক আছে তাদের জন্য বলি, এইটা বাংলাদেশের বর্তমান এই 25-26 অর্থ বছরে বাজেট হচ্ছে 7,90,000 টাকা। ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য বছরে যদি 2,000 টাকা করে ক্যাশ নগদ দেওয়া হয়, টোটাল টাকা লাগবে 12,000 কোটি টাকা। যদি সেটা 2,500 করে দেওয়া হয় প্রতিদিন, সেজন্য লাগবে 15,000 কোটি টাকা। বাজেটের মাত্র 1.52 অথবা বাজেটের 1.91%। তো সংখ্যাটা খুবই নগণ্য। বাংলাদেশের বর্তমান এই যে সামাজিক নিরাপত্তা যে বলে, রাষ্ট্রের বিভিন্ন ফাংশন সবগুলো মিলে যে প্যাকেজগুলো আছে, সবগুলো মিলে প্রায় 1,16,000 কোটি টাকা ব্যয় হয়। এর যদি 15,000 কোটি টাকা আলাদা করে কোনো কিছুই না, বিষয়টা হচ্ছে সদিচ্ছা। আমরা যেমন বাংলাদেশের সবাই কি চলে দুর্নীতির কথা বলি, আপনি যদি চিন্তা করেন আপনি হেড অফ দ্য চেয়ারে আছেন, আমি দুর্নীতির হাতটা ঠিক মতো চেপে ধরবো, যে যেটার যোগ্য তার হাতে দিব, তাহলে কিন্তু এই ঝামেলাটা হয় নাই। আপনি একটা প্রসঙ্গ একটু আগে টানলেন, জামাতের আমির যে বক্তব্যটা দিয়েছেন, ফ্যামিলি কার্ড নিতে গেলে মায়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ফ্যামিলি কার্ডটা কিন্তু বিএনপির কোনো রাজনৈতিক নেতাকর্মী দিবে না। বাংলাদেশের যেই কোটা সামাজিক এই সুরক্ষা এই প্যাকেজ আছে রাষ্ট্রের, ম্যাক্সিমামগুলো রাজনৈতিক লোকজনের হাত দিয়ে যায়, যার কারণে দেখা যায় যে যেটার যোগ্য সে সেটা না পেয়ে রাজনৈতিক লোকজনের আত্মীয় স্বজন সেটা পায়। সেটা বিএনপি ও রাষ্ট্র ক্ষমতা আসলে বিএনপির পাওয়ার সুযোগ আছে। তারেক রহমান চাচ্ছে এই জিনিসটা ভেঙে দিতে, সরাসরি উপজেলা যিনি কর্মকর্তা আছেন তার হাত ধরে কিন্তু লিস্টেড হবে, যারা যোগ্য তাদেরকে দেওয়া হবে। প্রথম 6 মাসের টার্গেট 50 লক্ষ পরিবারকে, পরবর্তীতে 3 বছরের টার্গেট 2 কোটি পরিবারকে। বাংলাদেশে পরিবার আছে প্রায় 4 কোটি। সেটা আমার মনে হয় 5 বছর সময় পেলে এটা সম্ভব সবার কাছে দেওয়া। শুধু দরকার সঠিকভাবে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যাতে ঠিক থাকে, দুর্নীতি না হয়। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। উনি বলেছিলেন আম্মারের কথা, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
ছাত্র সংসদের জিএস হয়েছেন নিরপেক্ষ থেকে। তার কোটেড বক্তব্য আছে যেখানে সে দাবি করেছে তার পরিবার জামাত করে, সে ছাত্র শিবিরকে পছন্দ করে। এখন সে সরাসরি শিবিরের পদধারী কিনা সেটা জানি না, হয়তো আজকে থেকে 2-4 বছর পরে আমরা জানতে পারবো সেও শিবিরের গুপ্ত শাখার কোনো না কোনো পোস্টেড নেতা আছে। যাক, আমি এটা নিয়ে বলবো না, তাদের বিষয়ে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, আমি এটার সাথে সরাসরি দ্বিমত পোষণ করছি। দেখেন, বিদ্রোহী প্রার্থী থাকার অনেকগুলো কারণ আছে। 17 বছর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে, অনেকে আছে এক একটা আসনে যোগ্য প্রার্থী 2 থেকে 3 জন, সবাই যার যার জায়গায় যোগ্য। বিএনপি একজনকে পিক করেছে। অনেক রাজনৈতিক যেহেতু একটা এলাই ছিল, অনেক ক্ষেত্রে ওই এলাইদের কারণে কাউকে দিতে হয়েছে, যেখানে বিএনপির খুবই হেভিওয়েট প্রার্থী বঞ্চিত হয়েছেন। সে অনেক ক্ষেত্রে দেখা যায় তার যে 17 বছরের ত্যাগ দল এই রাষ্ট্রের জন্য, দলের পিছনে থেকে তার যে তিতিক্ষা আছে ওই জিনিসটার জন্য সে অনেক ক্ষেত্রে মানতে পারেনি, সে বিদ্রোহী থেকে প্রার্থী হয়েছে। আমি জিনিসটা বলবো, দেখেন, গণতান্ত্রিক সৌন্দর্যটা এই জায়গায়, আপনি আপনার বিপক্ষে কেউ গেলে তাকে অবশ্যই রাজনৈতিক ডেকোরামের মধ্যে থেকে চেষ্টা করবো আমরা তাকে এখান থেকে সরে আসার জন্য, দলের প্রতি আনুগত্য নিয়ে আসতে। কিন্তু কেউ যদি আর বাইরে যায়, আমরা প্রত্যেকটা জায়গায় দলীয় সিদ্ধান্ত নিয়ে তাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক যে ব্যবস্থা সেটা করেছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন তারপরে যদি কেউ থাকে সেটা তাদের বিষয়। এখন স্বতন্ত্রভাবে কেউ দাঁড়াতে পারবে না এটা বলার এখতিয়ার কি আমার আছে একটা দলের কর্মী হিসেবে? কারণ সংবিধান তাকে এই অধিকার দিয়েছে যে কেউ দাঁড়াতে পারে। বাট আমরা কি তাকে প্যাট্রোনাইজ করতেছি না কি না, এটা হচ্ছে দেখার বিষয়। আমাদের দল তাকে সাংগঠনিক জায়গায় বহাল রাখতেছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। তারেক রহমানের যে বলা হলো সাংগঠনিক দক্ষতার বিষয়, দেখেন 17 বছর যখন আন্দোলন হয়, উনার দলের যিনি প্রধান ছিলেন তৎকালীন আমার ইরান ভাই, যেহেতু জেলে একসাথে 15 সালে জেলে থাকার সৌভাগ্য হয়েছিল, উনাদের থেকে ধরে যে জামাত ইসলামকে নিয়ে উনি উনার পুরো বক্তব্যে কথা বলেছেন যে রাষ্ট্র ক্ষমতা আসতে পারে তাদের সাংগঠনিক দক্ষতা, তাদের সক্ষমতা। সেই দলের যিনি আমির, উনিও কিন্তু 5ই আগস্টের আগ পর্যন্ত এই তারেক রহমানকে উনার নেতা মেনে কিন্তু এই যে যোগপথ আন্দোলনে উনিও অংশগ্রহণ করেছিলেন। তো সেই জায়গায় সক্ষমতার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, তারেক রহমান যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, উনি অনেকটাই গুছিয়ে নিয়ে এসেছেন, কেউ শতভাগ সফল হতে পারে না। বাট আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ যদি তাদের ভোটাধিকারের মাধ্যমে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করে, উনি যদি সুযোগ পায়, আমি মনে করি 1 থেকে 1.5 বছরের মধ্যে বাকি যে অসঙ্গতিগুলো আমাদের বড় দল হিসেবে বিএনপির বৃহৎ পরিবারের কারণে হচ্ছে, এটাকে উনি নিয়ন্ত্রণে নিয়ে আসবে। ধন্যবাদ। আমি আরেকটি বিষয় রাখতে চাই, সেটি হচ্ছে আমরা কিন্তু এই পর্যন্ত দেখেছি যতবারই আপনারা নির্বাচন করেছেন, নির্বাচনের পরে কিন্তু সবার মুখের ভাষা কিন্তু পরিবর্তন হয়ে যায়। এখন বর্তমানে দেশের জনগণ যে শঙ্কায় আছে, কারণ একটি ফ্যাসিস্ট সরকারকে কিন্তু উঠিয়ে এখন মানুষও, মানে দেশের জনগণও কিন্তু একটি দ্বিধার মধ্যে, যেমন আমরাই দ্বিধাগ্রস্ত হচ্ছি, যেহেতু আমি জনগণের কণ্ঠস্বর থেকেই বলছি। আসলে আপনাদেরকে যদি আমরা নির্বাচিত করি, আপনাদের কণ্ঠস্বর আবার পরিবর্তন হবে কিনা, তখন তো আবার আবারও জনগণকে এই ভোগান্তি পেতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা আগামী নির্বাচনকে ঘিরে আপনাদের প্রস্তুতি কি, আর আপনারা নতুন বাংলাদেশের জন্য কি কি পরিবর্তন আনতে চান? আপনি প্রথমে যেটা বলছেন যে যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়, বিএনপি অথবা ছাত্র, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের দায়িত্বে আছি, আমাদের সংগঠন বা বিএনপির সমসাময়িক অপরাপর ছাত্র সংগঠনের পাশাপাশি যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের কেউ কি তাদের যে এখনকার যে বক্তব্য সেখান থেকে সরে আসে কিনা। আমাদের ছাত্রদল যেই প্রোগ্রামটার কথা বললাম 25 সালের 3 আগস্ট শাহবাগ করেছি, সেখানে আমরা 9টা আমাদের যেই কমিটমেন্ট তরুণ ছাত্র জনতার উদ্দেশ্যে ছাত্র সংগঠন হিসাবে তাদেরকে আমরা বলেছি, আমরা যদি আমাদের দল নির্বাচিত হয়, আমরা কখনো এই কালচারগুলো ফিরিয়ে নিয়ে আসবো না, যেটা ছাত্রলীগ করেছিল। দেখেন, এই 17 বছরে আমাদের কতগুলা ছাত্র নেতা শহীদ হয়েছেন। বিশেষ করে এই জুলাই আগস্টের কথা বলা হয়েছে, এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে এককভাবে শুধু ছাত্র দলের 143 জন শহীদ হয়েছে, যেটা আমরা ডকুমেন্টারি হিসাবে নাম তথ্য সহকারে প্রকাশ করেছি। বিএনপি প্রায় 450 লোকজন, বিএনপির নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছেন। আমরা এই জুলাই আগস্টকে ধারণ করি। আমি নিজেও যেহেতু কাজ করার সুযোগ হয়েছিল, নিজে সম্মুখ সারিতে থাকার সুযোগ ছিল একটা অংশে, আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, যদি কখনো বিএনপি এটা থেকে বিচ্যুত হয়, আপনাদের মনে হয় আমরা ভোকাল হিসাবে তখন এইটার বিরুদ্ধে কথা বলবো। তবে আমি অ্যাসিওর করছি, বিএনপি যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির আগামীর রাষ্ট্রনায়ক যাকে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, সেই তারেক রহমান, উনার রক্ত জিয়র রহমানের রক্ত, উনার রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত, উনি অবশ্যই এটা থেকে বিএনপিকে বিচ্যুত হতে দিবেন না। একটা কথাই জাস্ট বলবো, জুলাই বিপ্লবের সময় উনি সাদিক কায়েমকে নিয়ে বলেছেন, যারা বিপ্লব করে তারা কখনো সামনে থাকে না, পরিচিত হয় না, এটা ভুল। জুলাই এই আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। তারা কেউ কি গুপ্ত হিসেবে ছিল? আপনি সবাইকে চিনবেন, এই সাদিক কায়েমের নাম ছিল তখন কিন্তু অন্য একটা নাম, আপনি যদি জানেন। এবং তাকে প্রথম সবার সামনে পরিচয় করে দেয় আলোচিত সাংবাদিক জুলকারনাইন সাহেব,
যিনি নাকি হুইসেল ব্লোয়ার হিসেবে ছিলেন আল জাজিরার সাংবাদিক, উনি তখনও কিন্তু সাদিক কায়েমের পরিচয় অন্য নামে ছিল। ধরেন আজকে 5 আগস্ট হইল না বা 5 আগস্টের শেখ হাসিনা পলায়ন করলো না, উনি ক্র্যাকডাউন করে উনি নিয়ন্ত্রণে নিয়ে গেল, এই সাদিক কায়েমের পরিচয় আপনি কি হিসেবে জানতেন? তখন আমি এই প্রশ্নটা আমার ভাইয়ের কাছেও রাখলাম। তো বিষয়টা হচ্ছে নেতৃত্ব দেওয়াটা নিজের কাছে। আমরা সামনে এসেছি আমাদের পরিচয় জানার পরও, আমার নামে 17টা মামলা তখনও রানিং ছিল, তারপরে কিন্তু আমি সামনে থেকে কথা বলেছি, একদিন না, ওই আন্দোলনে রামপুরা বনসৃজনের সম্মুখ সারিতে রাজনীতি করেছি। আমার সাথে ছাত্র শিবিরের লোকজনে যেমন কানেক্টেড ছিল, ছাত্র দলের ছিল, অনেক ছাত্রলীগেরও কয়েকজন ছিল যারা 17 তারিখের আগেই ছাত্রলীগ থেকে পদত্যাগ করে চলে আসছে, যেটা নাকি আমরা সার্জিস হাসনাত আব্দুল্লাহর মতো লোকজনকে বলি, কারণ তারাও একসময় ছাত্রলীগ করতে, বাট তারা প্রকাশ্যে চলে আসছে। তো সেটাকে আমার বলতে হবে, বাট তারা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে ধারণ করে সেটা প্রশ্নের জায়গা রাখে, কারণ তাদের বক্তব্য বিবৃতিগুলো অনেকাংশে মনে হচ্ছে সেটা ধারণ করে না। তবে সামনে জনগণ ভোটের মাধ্যমে আপনি যেটা বললেন, যদি তাদেরকেও নির্বাচিত করে, তাদের কার্যক্রমেই পরবর্তী নির্বাচনে সেটা প্রকাশ পাবে। যদি আমরা এখান থেকে বিচ্যুত হই, মানুষ তাহলে কিন্তু আমাদেরকে ভোটের মাধ্যমে এই রেজাল্টটা দিয়ে দেবে, আমাদেরকে লাল কার্ড দেখাবে। তবে আমরা আশাবাদী, বিশ্বাসী, বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসায় এই দলটা এই জায়গায় আসছে, এত বৃহৎ দল হওয়ার সুযোগ পেয়েছে কিন্তু মানুষের সমর্থনে। আমরা কিন্তু জামাতের মতো স্ট্রাকচারাল কোনো রাজনৈতিক দল না যে তাদের এই যে ডেকোরামের মধ্যে থাকা, আমাদের সমর্থক বেশি, মানুষ ভালোবেসে বিএনপিকে ভোট দেয়, বিএনপির প্রতি আসক্ত হয়। বেগম খালেদা জিয়ার যে জানাজা হয়েছিল, বাংলাদেশের তো সর্ববৃহৎ, উপমহাদেশ আমার মনে হয় বিশ্বেরও সর্ববৃহৎ 2-1টা জানাজার মধ্যে অন্যতম। এখানে কি শুধু বিএনপির লোকজন এসেছিল? আমার মনে হয় সকল শ্রেণী পেশা মতের মানুষ এসেছিল, কারণ ওনার কর্ম মানুষকে ওনার জানাজায় শরীক হতে বাধ্য করেছিল। তো আমি এই জিনিসটাই বলবো, তারেক রহমান ওনার কর্মের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভিতরে ঢুকে যাবে, অলরেডি ঢুকে গিয়েছেন, সেটা প্রমাণ পায় ওনার যে জনসমাবেশগুলো, সেখানে তরুণদেরও যে অংশগ্রহণ, সেটাই আমাকে আশ্বস্ত করে। আমি একটু ওনার কথার সাথে তাল মিলাই যে মানুষ কর্মের মধ্য দিয়ে আসলে বেঁচে থাকেন। তো জনাব মেহেদী হাসান, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে আপনি মনে করেন? তো আপনাদের গণতান্ত্রিক চর্চায় যেমন নেতৃত্ব স্থানীয় পর্যায়ে সরাসরি শ্রমিকদের অংশগ্রহণ কতটুকু এই মুহূর্তে? না, শ্রমিকদের অংশগ্রহণ বলতে এই বাংলাদেশে একটা সমস্যা হলো কি, যারা শ্রমিক নেতা হয় এরা কেউই শ্রমিক না। হ্যাঁ, তো শ্রমিকরা তো বিভিন্ন জায়গায় কাজকর্মে আছে, কাজ করতেছে। আর যারা সরকারি কর্মচারীদের শ্রমিকের আওতাভুক্ত, তো ওরা তো নির্বাচনে কোনো দলের পক্ষে অংশগ্রহণ করতে পারে না। আর মিল কারখানার শ্রমিক যারা আছে তাদের মধ্যে ওরা তো প্রতিদিন ডিউটিতে আছে, ডিউটি করতেছে। এর বাইরে যারা নির্বাচনের কাজ করতেছে, প্রত্যেকের দল বা জোট অনুযায়ী কাজ করতেছে। তো শ্রমিকরা সবসময় অবহেলিত, ওদেরকে ইউজ করে বিভিন্ন এনজিওরা, বিভিন্ন রাজনৈতিক দলেরা, ওরা আসলে কখনো ন্যায্য অধিকার পায় না। হ্যাঁ, যেমন এবার পে স্কেল হচ্ছে সরকারি কর্মকর্তাদের জন্য, কিন্তু শ্রমিকদের জন্য, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন মিল ইন্ডাস্ট্রির শ্রমিকদের ন্যূনতম বেতন কত হবে সেটা কিন্তু নির্ধারিত নাই। তো এটি নিয়ে আপনাদের কোনো কণ্ঠস্বর, ভাষা কিছু কি আসেনি? না, ভাষা বলতে হয়েছে কি, ওই ইশতেহার যে করা হয় ওখানে গতানুগতিক কিছু লেখে, এগুলো পরে বাস্তবায়ন হয় না। হ্যাঁ, এটি নিয়ে আপনাদের অবস্থান কোথায়? এই ওই যে একটা দেশাত্মবোধক গান আছে না, যে বড় বড় লোকেদের ভিড়ে ছোটদের নাম থাকে না, দেশে যারা শহীদ হয়েছে, ঠিক ওই এই উচ্চাভিলাষী বাজেট এবং বিভিন্ন উচ্চাভিলাষী চিন্তা করতে গিয়ে শ্রমিকরা শ্রমিকে থেকে যায়। আর বুর্জুয়া রাজনৈতিক দলগুলো মনে করে যে এদেরকে অবহেলিত না রাখলে আমার মিছিলে লোক আসবে কোত্থেকে, এই জন্য এদেরকে অবহেলিত করে রাখে। এখন আমরা যেটা চাচ্ছি, আমরা চাই যে শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ। হ্যাঁ, ধরেন এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা বিতরণ করবে গিয়ে প্রশাসন। তো ওই ইউনুর ক্ষমতা আছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান অথবা প্রধানমন্ত্রী ডাক্তার শফিক রহমান ওই দলের চিন্তার বাইরে ফ্যামিলি কার্ড দিবে, এই ক্ষমতা নাই। ওই যে এখন আপনি দেখবেন মারামারি যদি হয়, ওই মারামারির মধ্যে যদি বিএনপির লোকজন থাকে বা জামাতের লোকজন থাকে, পুলিশ ওই দূরে আরেক দিকে ফিরে বাঁশি বাজায়। হ্যাঁ, এখানে তো এদেরকে ধরার সাহস করে না। যার ফলে এই ক্ষমতায় গিয়ে এই ফ্যামিলি কার্ড বা আরও যেগুলো এই প্রণোদনা, এগুলো ওই সঠিক ব্যক্তিরা পাবে না, এগুলো দলীয় নেতাকর্মীরা পাবে, দল যাকে প্রতিশ্রুতিগুলো আসলে প্রতিশ্রুতি হিসেবে থেকে যাবে, প্রতিশ্রুতি হিসেবে থেকে যাবে। এবং এগুলো এই জন্যই এখন এই অবাস্তব, অপ্রয়োজনীয়, অভাবনীয় যে প্রতিশ্রুতিগুলো জনগণ গ্রহণ করবে না, যেটা বাস্তবসম্মত, যে এই মুহূর্তে সম্ভব। যেমন ধরেন এই যে উনি বললেন, উনি আবার এটা ব্যাখ্যাটা ভুল হয়ে যাবে যে জামাত শরিয়া আইন করবে না। শরিয়া আইন একটা আলাদা বিষয়,
আর একটা জনকল্যাণ রাষ্ট্র সেটা অন্য বিষয়। যে এখানে সুষম বন্টন হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি হবে। আপনার ধরেন এখন ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য 5 লাখ টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আমরা 50,000 টাকা দিয়ে উকিল নিয়োগ করি। জি 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 হ্যাঁ, আর যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হয়, ওসর চালু হয় যে আপনি 10 মণ বা 20 মণ ধানে 1 মণ রাষ্ট্রকে দিয়ে দিবেন, জি জি তারপরে 2.5% করে আপনি জাকাত দিবেন, জি তাহলে এইভাবে যদি 20 বছর চলে এই রাষ্ট্রে, তাহলে এই রাষ্ট্রে আর জাকাত খাওয়ার লোক থাকবে না। তখন আমাদের যেরকম শ্রমিকরা অন্য দেশে যায়, তখন অন্য দেশ থেকে শ্রমিক আসবে এই দেশে, সেটা তো নাই। তো যাই হোক, এই আমার বক্তব্য হলো যে শ্রমিকরা অবহেলিত, তাদের এই ঘামে পরিশ্রমে যেই জিনিসগুলো উৎপাদন হয়ে বিদেশে যায়, সেগুলোর থেকে রেমিটেন্স আসে, তখন আমরা ক্রেডিট নেই যে আমাদের রেমিটেন্স এত, উদ্বৃত্ত এত, রিজার্ভ এত। তো সেই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়াটা সময়ের দাবি। এবং যেই সংগঠন শ্রমিকদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে যে গায়ের ঘাম মাটিতে পড়ার আগে তার ন্যায্য পানা দিয়ে দাও, জি জি সেটা যে দল বা যে জোট বাস্তবায়ন করতে পারবে, শ্রমিকরা যাতে সেই দল বা সেই জোটকে বেছে নেয়, জি তাহলে তারা তাদের অধিকার ফিরে পাবে। কারণ গত 55 বছর তো অধিকার ফেরত পায় নাই। তাহলে ওই পুরান মাল দিয়ে আর হবে না, নতুন চিন্তা করা লাগবে। যদি আপনারা দেশের সার্বিক কল্যাণে এত কিছু মেনটেন তৈরি করে রাখেন, তাহলে আপনাদেরকে রক কাটার যে উপাধিটা আমরা শুনতে পাই, রক কাটা শিবির, এই ট্যাগটি কেন দেওয়া হয়? বা এত এখন শৃঙ্খলতা ব্যাপার হলো কি, বিশৃঙ্খলতা এই কেন? রক কাটা, স্বাধীনতা বিরোধী এগুলো বলতে বলতে এক পর্যায়ে হয়েছে কি, এক পর্যায়ে ঢাকা মসজিদ থেকে মিছিল বাড়ছে যে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। হ্যাঁ, তো এরপরে বলছে কে বলেছে স্বৈরাচার, এটা বলছে। এই ট্যাগগুলো সেকেলে হয়ে গেছে। আচ্ছা শোনেন, একটা মানুষের ধরে তার রগটা বাইর করে কাটা তো কঠিন, তার এমনি ধরে তো কূপ দিয়ে মেরে ফেলাটা সহজ, যদি মারামারি কেউ করে। এগুলো হলো যে একটা সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে না পেরে তখন এই কথাগুলো বলতো। জি আপনার এই যে জিয়ন ভাই তো ছাত্র দলের নেতা, জি উনি কি জানেন এবারের আগে সর্বশেষ যে নির্বাচনটা হয়েছে চাকসুতে, ওই নির্বাচনে ছাত্রদল ছাত্রলীগ সহ 22টা সংগঠন ঐক্যবদ্ধ প্যানেল দিছে। সালটা উল্লেখ করেন, কত সালে ছিল সালটা উল্লেখ করেন। এই যে আপনাদের এই নাজিম, আমি জিএস সালটার নাজিম। কথা বললাম, কত সালে ছিল ওটা বললে দর্শক শ্রোতাদের বুঝতে সুবিধা হতো। না, সালটা আমি সালটা সঠিক বলতে পারবো না। এটা এই আপনার 88-89 হইতে পারে। এটাই বললাম 90 এর আগে। হ্যাঁ, 90 এর তখন আগে। তো ফেসিবাদ বিরোধী না একটা, না না 90 এর আগে। আপনি আমি এজন্য বললাম স্বৈরাচার না, না, বিরোধী শুনেন, আন্দোলনে সবাই এক ছিল। এরপরে এই 96 সালে 94 সালে লাকসাম নওয়াব ফয়জুন্নেসা কলেজে ছাত্রদল ছাত্রলীগ একসাথে প্যানেল দিছে শিবিরের বিরুদ্ধে, নাহলে শিবির হয়ে যায়। তো তাহলে তার মানে কি জানেন, ওই যে পাকিস্তানে পিপিপি আর মুসলিম লীগ এক হয়েছে না, চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দল, কেন? ইমরান খানের বিরুদ্ধে। এখন বিএনপির নেতাদের, বিএনপির মহাসচিবের মতো লোক ইনিয়ে বিনিয়ে এই যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করতে হবে, এখন কিন্তু বিএনপি ওলারা সুর বদলাই ফেলছে আওয়ামী লীগের ভোটের জন্য। তো এটা হলে আমার ওইগুলো মনে হয় যে তারা জামাত ঠেকানোর জন্য যে কোনো কিছু করতে পারে। তো এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশের উন্নয়নের জন্য একটা ক্ষতিকর দিক। নিজের আদর্শ নিয়ে জনগণের মন জয় করে ভোট নিতে হবে, যেটা জিয়াউর রহমান সাহেব নিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেটা বেগম খালেদা জিয়া নিয়েছিলেন। সেভাবেই বিএনপি এবং জামাতকে এগোতে হবে। এবার কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা, বিভিন্ন টিভি চ্যানেলের মহিলা সাংবাদিকরাও জামাতের মিটিংয়ে গিয়ে বক্তব্য দিচ্ছে, বলছে যে আমরা আপনাদের থেকে আমাদেরকে দূর রাখছিল, আপনাদেরকে আমরা চিন্তার না ওইভাবে, এখন চিনতেছি। জি জি তো তাহলে জামাত এবার ক্ষমতা যদি না যায়, তাহলে আবার এরকম পরিবেশ তৈরি হবে কোনো নিশ্চয়তা নাই। এই জন্য বিএনপির জন্য খুব চ্যালেঞ্জ, জামাতের জন্য চ্যালেঞ্জ, এই জন্য এত অস্থিরতা। তার মানে আপনারা বুঝতে চাচ্ছেন আপনাদেরও চেয়ার আসন দরকার দীর্ঘায়ী হোক, আর বিএনপিও আসনের জন্য এত কাদা ছুড়োছুড়ি করছেন। তো আসন তো আসলে কারাকারি করার বিষয় না, এটি তো দর্শকের না, জনগণের এটা জন্য আপনারা তৃতীয় আসতে বিশ্বের চাচ্ছেন, দেশগুলোতে কিন্তু এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য, নির্বাচনের সৌন্দর্য। নির্বাচনে শুনেন, এই যে আচরণবিধি করে কিন্তু নির্বাচনে অনেকগুলো সৌন্দর্য বন্ধ। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মিছিল হইতো, মিটিং হইতো, অফিস হইতো, মাইকিং হইতো, অনেক কিছু হইতো, পোস্টারিং হতো। এখন আচরণবিধি এত কঠিন করার কারণে কিন্তু উৎসবটা সংঘর্ষে পরিণত হচ্ছে। তো যতটুকু যাই হচ্ছে এটা সৌন্দর্য। যদি মানুষ আহত হওয়া, নিহত হওয়া এগুলো যদি না হয়, তাহলে আপনার হবে। আমরা যে কথা বলতেছি না, আমরা জিয়ান ভাই এবং আমরা তো এই আপনার অনুষ্ঠানের পর তো আমরা দুইজন সুন্দরভাবেই আমাদের করব। তো এইগুলো হলো রাজনৈতিক সৌন্দর্য। এখন বসা নিয়ে হবে, যেহেতু বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাতের প্রতিদ্বন্দ্বী এখন বিএনপি, তাহলে এটা তো ওই গত
25 বছর ওনাদের যে সূক্ষ্মতা ছিল সেটা এখন থাকবে না, এটাই স্বাভাবিক। তো উনি বিষয়টি যেটি বলছেন, আপনি কি মনে করেন আসলে আপনাদের সখ্যতা থাকবে না বিষয়টি? এটার উত্তর দিব আমার 3টা পয়েন্ট। জি। প্রথমে কিন্তু উনি কথা বলতে গিয়ে যেটা বললো আওয়ামী প্রীতির কথা বললো, বিএনপির সুর পাল্টে গেছে। জি। আপনি যদি দেখেন 5ই আগস্ট পরবর্তী সর্বপ্রথম জামাতের আমির শফিকুল রহমান জি। উনি বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগকে উনি ক্ষমা করে দিয়েছেন। কারো বক্তব্য নেয় নাই, কারো মতামত নেয় নাই, নিজে থেকে দিয়ে দিয়েছেন। পরবর্তীতে যখন সংবাদ মাধ্যমে এটা নিয়ে লেখালেখি হয়েছে তখন কিন্তু উনি ওনার সুর পাল্টে বলেছেন যে আমি এই অর্থে বলিনি। তো দেখেন আওয়ামী লীগকে প্রকাশ্য ক্ষমা করা, তাদেরকে নিজ দলে ভিড়ানোর ক্ষেত্রে সবার আগে দায়িত্ব জামাত এবং এনসিপি নিয়ে নিয়েছেন এবং তাদের আশেপাশের অনেকেই পোস্টেড নেতা আছেন যাদেরকে নেওয়া হয়েছে। ইভেন এমনকি জামাতের যিনি প্রার্থী, আমার কাছে 2টা ফুটেজ আছে, আপনি চাইলে আমি টকশোর পরে দেখিয়ে দিয়ে যাব। জি জি রিসেন্ট গত এক সপ্তাহে 2জন প্রার্থী সরাসরি ওপেন পাবলিক মিটিংয়ে বলতেছেন জি জি যে আওয়ামী লীগের যারা আছেন আমাদের দলে আছেন, আপনাদের বিপদ আপদ কিছু হবে না, আমি দায় দায়িত্ব নিব, এই ধরনের বক্তব্য। তো এই বিএনপির কোনো প্রার্থী বলছেন এই পর্যন্ত এরকম? আমি আপনাকে আমারটা বলবো, আপনি বিএনপির হলে আমাকে দেখায় দেন। কোন প্রার্থী প্রকাশ্য যদি বলে থাকে আমাকে দেখান, আমিও শুধরানোর চেষ্টা করব, আমিও জানবো, তখন বিএনপিরটা নিয়ে আমি প্রতিবাদ না, করব। আপনারা তো স্বয়ং মহাসচিব বলছেন, এটা তো মহাসচিব মহাসচিবের কি কথা তো- বলেছে আপনি বক্তব্যটা আবার আমার সামনে রিপিট করেন। আমিও বক্তব্যটা দেখেছি ওনার নির্বাচনী এলাকায় আরো মাস 2-1 আগের কথা। বক্তব্যটা ফুল ভিডিওটা আপনি পাবলিশ করেন, আমি তাহলে ওটার থেকে কোট করতে পারবো। মিসগাইড করাটা বা খণ্ডাংশ দিলে কিন্তু ওইটার অর্থ অন্যদিকে চলে যায়। আমরা তো এটা প্রত্যাশা করি আমার ভুলটা আপনি যৌক্তিকভাবে করেন, আমি দায় নিতে বাধ্য। যদি দায় নাও নেই, যারা দর্শক শ্রোতা আছে তারা আমাকে দায় দিবে। কিন্তু আপনি যদি আমার বক্তব্যের একটা অংশ ক্লিপ, আগের অংশ বা পরের অংশ বাদ দিয়ে দেন, তখন কিন্তু একটা মিস জাজমেন্টের সুযোগ আছে, যেটা নাকি ঢাকা 8 আসনে যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে না, যেভাবে বলতেছে সম্ভবত মির্জা আব্বাস প্রত্যেক দোকানে গিয়ে গিয়ে চাঁদা নিয়ে আসতেছে, বিষয়টা এরকম মির্জা হয়ে আব্বাসের যেতেছে। পেশা কি? আপনি বলেন মির্জা আব্বাসের পেশা কি? আমি নাই, একটু জানি। কোনো পেশা নাই। ওনার কোনো পেশা নাই? না। উনি কি ছিলেন বলেন তো? উনি কি দায়িত্ব ছিলেন কি বলেন ছিলেন? না। উনি সর্বপ্রথম রাজনীতিতে ঢোকার সময় আগে থেকে উনি একটা ওয়ার্ড কাউন্সিলর থেকে ওয়ার্ড কিন্তু উঠে কাউন্সিলর, আসেন। ওয়ার্ড ওনার কাউন্সিলর, পারিবারিক অবস্থা কি ছিল আপনি ওয়ার্ড কাউন্সিলর বলতেন? তো পেশা না। আমি বলতে দেখেন রাজনীতিবিদ যারা তারা পাশাপাশি বিজনেস করে। একটা মানুষ রাজনীতির পাশাপাশি উনার যে নির্বাচনের যে ইয়াতে হলফনামা জমা দিয়েছে সেটা আপনি পড়েন, দেখেন উনার পেশা হিসেবে কি দেওয়া আছে। আমি আপনাকে কেন ধরিয়ে দিব? উনি তো নতুন রাজনীতিবিদ হলে নতুন শেখানোর বিষয় ছিল। শোনেন, উনি এই মির্জা পুরাতন- না, আব্বাস না, তার মোসাদ্দেক আলী ফালু এদের কোনো পেশা নাই, না, কিন্তু আপনি এরা হাজার মোসাদ্দেক- কোটি টাকার আমি মালিক। আপনাকে বলি মোসাদ্দেক আলী ফালুর সাথে আপনি মির্জা আব্বাসকে কম্পেয়ার করলে দুটো ভিন্ন জায়গায় আসে। মোসাদ্দেক আলী ফালু আগাগোড়া বিজনেসম্যান, আর মির্জা আব্বাস আগাগোড়া রাজনীতিবিদ। এবং সে যেমন জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছে, সে বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছে, সে জনাব তারেক রহমানের সাথে রাজনীতি করতেছে। সে অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার পরবর্তীতে উনি ঢাকা শহরের মেয়র হয়েছেন। তো না, উনি অনির্বাচিত মেয়র, নির্বাচিত মেয়র না, ওনাকে মনোনীত মেয়র। আমি আপনাকে, আপনি যদি এটা ইয়ার বলেন, খোকার আগে পরে না, তো উনি মেয়র ছিলেন, ওটা অনির্বাচিত বলতে মনোনীত কিভাবে ছিল? আমাকে তখন নির্বাচন ছিল না। প্রক্রিয়াটা কি ছিল আমাকে বলেন, আমি এটা জানার দল জন্য। যাকে দিত সেই হইতো। এটা দল যাকে ডিসাইড করতে সে হতো, জনগণের ম্যান্ডেট না না, জিনিসটা ছিল। প্রথম মেয়র হয়েছে ইয়া হানিফ সাহেব। হানিফ সাহেবেরটা আমি জানি। যাক, আব্বাস সাহেবের এই বিষয়টা আপনার কাছ থেকে জানি, আমি জেনে তাহলে উত্তর দিতে হবে। যেহেতু দলের ম্যান্ডেট বা দল একজনকে নির্বাচিত করেছে বিদায় ছিল বলতেছেন, এই বিষয়টা আমার জানা নাই, এটা আমি অবশ্যই জানার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা কিন্তু একদিনের নয়, সেটা আপনি আমার থেকে ভালো জানেন। রাজনীতি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন নাই। না, আমার কথা হচ্ছে আপনি যে পেশা যেটা নিয়ে পাটোয়ারি বলছেন- যেটা বলে আর কি, যে ওনার পেশা কি, না, আসলে তো আপনি পেশা কেউ যদি দেখে মনে নাই। করেন উনার পেশা হচ্ছে উনি চাঁদাবাজি করে চলে, তাহলে আমাকে একটু তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করবেন, আমি ওনার বিরুদ্ধে কথা বলবো। অন এয়ারে আমি বলছি, আমি তো উনি সামনে আছেন, দর্শক শ্রোতা আছেন, বলবো। আচ্ছা, সায়েদাবাদ আরামবাগের এই যে বাস টার্মিনাল গুলো, এগুলো চাঁদাতে কে নেয়? এখন এই প্রশ্ন হলে তো আমার উত্তর দিতে হবে, এইগুলা চাঁদা কে নেয় আপনি উত্তর দেন। এই যে আপনাদের পাশে আমরা যেখানে বসলাম তার পাশেই কারণ বাজার। হ্যাঁ, চাঁদা কে নেয়? কারণ হচ্ছে আমি আমরা বলি উত্তর, দেখলাম কয়দিন আগে, কিছুদিন আগে একজন কার সাথে মার্ডার হয়েছে? হয়েছে, ওনাকে কে মার্ডার করেছেন? উত্তর বলেন, সংবাদ মাধ্যমে এসেছে, ওনাকে কে মার্ডার করেছেন? একজন শীর্ষ সন্ত্রাসী, যিনি বাংলাদেশের বাইরে থেকে এই খুনের প্রক্রিয়া করেছেন, সবকিছু ডিসাইড করেছেন, লোক ভাড়া করেছেন, 15 লক্ষ টাকা দিয়েছেন। তাহলে শীর্ষ সন্ত্রাসীরা কোনো দলের হয় কিনা? ওই লোক কি বিএনপির? সে তার সাথে যুক্ত কেউ না কেউ আছে, কারণ 5 আগস্টের পরে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার ক্ষেত্রে বিএনপির যারা দুঃসময় কাছে ছিল, পাশে ছিল, রাজনীতি করেছেন, জেলে গিয়েছেন, মামলার শিকার হয়েছেন, এবং যিনি মারা গিয়েছেন তিনি জুলাইয়ের সম্মুখচারীর একজন যোদ্ধা। আমাদের ওসমান হাদি মারা যাওয়ার পর উনি কিন্তু প্রকাশ্য কর্মসূচি দিয়েছেন ওনার নেতাকর্মীদের নিয়ে, তো উনি তো জুলাইয়ের পক্ষের লোক, তো উনি তো চাইবেই যে এই সিন্ডিকেট ভেঙে যাক, যারা চাঁদাবাজি করছে তারা যাতে চাঁদাবাজি না করতে পারে, এজন্য ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন।
আপনি এখন এটার জন্য যদি একজন জুলাই যোদ্ধা যে কিনা চাঁদাবাজির বিপক্ষে ছিল তাকেও চাঁদাবাজ বানিয়ে দেন, তার তো ভবিষ্যৎ বাংলাদেশে বিপদ। দলের দেশের জন্য কাজ করতে গেলে তাকে দেশদ্রোহী বানিয়ে দিবেন। রাজাকার নিয়ে আপনি একটা শব্দ বলেছেন, দেখেন রাজাকারটা একটা প্রতিষ্ঠিত শব্দ ছিল একটা নির্দিষ্ট অংশের জন্য। শেখ হাসিনা বিগত 17 বছর এটাকে জেনারেলাইজ করে কিন্তু এই শব্দটার যে মিনিংটাকে এটাকে নষ্ট করে দিয়েছিল। উনি যখন সাংবাদিকদের ইয়াতে রাজাকার শব্দটা বলেছিলেন, উনি যাকে রাজাকার ট্যাগ দিয়েছিলেন ওরা কিন্তু কেউ এই 71-এর কেউ না, এই নতুন প্রজন্মের। তারা যুদ্ধ তো দেখেই না, তাদের বাবারাও দেখছে কিনা সন্দেহ আছে। তো স্বাভাবিকভাবে আমি যুদ্ধ দেখি না, যুদ্ধের রাজাকারের পরিবারেরও কেউ না, আমাকে যদি বলে আমি প্রতিবাদ করবো, এটাই স্বাভাবিক। এটার প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অর্থে সবাই রাজাকারকে নিজেদেরকে অন করে নিয়েছিল। তার মানে এই না সবাই সত্যিকার অর্থে 71-এর রাজাকারের পক্ষ নিয়েছিল। শেখ হাসিনার এই বক্তব্যকে তারা ডিজোন করেছিল বিধে এই শব্দটা বলেছিল। পরবর্তীতে যেটা আপনি বললেন স্লোগানে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই শব্দটা অ্যাড করেছিল। আওয়ামী লীগের কথাও বললাম, দেখেন ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি পাগল হয়ে গেছে, যে কোনো মূল্যে যেতে হবে, না হলে থাকবে না ক্ষমতায়। তো আওয়ামী লীগের সময় তো তারা 14 সালে নির্বাচন আগে শেখ হাসিনা একাধিকবার চেষ্টা করেছে সর্বোচ্চ উপায়ে একটা নেগোসিয়েশন করতে, বেগম খালেদা জিয়া নেগোসিয়েশন করেছে। যে 2008 সালের নির্বাচনকে আপনিও প্রশ্নবিদ্ধ বলেছেন, সেই নির্বাচনের আগে 111-এর সরকার কি বেগম খালেদা জিয়াকে অফার দেওয়া হয় না? এরকম কথা তো আমেরিকার যেই উইকিলিক্সের যে নথি সেখানে আমি পেয়েছি। তাহলে আপনি জানেন বেগম খালেদা জিয়া সেই নেত্রী যিনি কিনা যে কোনো ধরনের অপতৎপরতা দেশবিরোধী চক্রান্ত উনি আটকানোর জন্য উনি ক্ষমতার স্বাদকেও বিসর্জন দিয়েছেন। উনি যদি 14 সালের নির্বাচন আগে শেখ হাসিনার সাথে ন্যূনতম একটা ব্যালেন্স করতেন, উনার জেলে গিয়ে এই অবস্থা হতো না, এইভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হতো না। উনি কিন্তু পারতেন স্বাভাবিকভাবে থাকতে। জামাতের ইস্যুতে যুদ্ধাপরাধের যে বিষয়টা আসলো, রাজাকার শব্দটা আসলো, ওনাদের তো স্বীকৃত কিছু আছে যারা ওই সময় শান্তি কমিটি, পিস কমিটি যেটা বলি, বা ধরেন আলবদর, আল শামস, এইগুলোর দায়িত্বে ছিল। আমি নাম বলে এই বিষয়টাকে অন্যদিকে নিতে যাচ্ছি না। যে যেটা করেছে তার দায় তাকে নিতে হবে, বাট যে যেটা করে না তার দায় তার না। কিন্তু সেটা কিভাবে ডিসাইড হবে? যুদ্ধাপরাধ ইস্যুতে কিন্তু জামাত এখন পর্যন্ত অফিসিয়ালি মানে স্টেটমেন্ট দেয় না, ওরা ঘুরিয়ে পেঁচিয়ে যে হ্যাঁ 47 পর্যন্ত টেনে আসে। কেন 71 নিয়ে একটা খোলা স্টেটমেন্ট দিতে সমস্যাটা কোন জায়গায়? আমি এটা জানি না, এটা আপনার কাছে জানলাম, যেহেতু আপনি 10 দলের মুখপাত্র হিসেবে এখন আছেন, আপনার কাছে প্রশ্ন রাখলাম, তারা উত্তর দিবে। নতুন প্রজন্মের যারা, তারা যদি ডিজোন করে সেটা তাদের ভোটের মাধ্যমে সামনের যে রাজনীতি আছে সেখানে প্রকাশিত হবে। বাট আমরা বিশ্বাস করি 71-এ যারা দেশের বিপক্ষে ছিল তাদেরকেও এই তরুণ প্রজন্ম ওন করবে না। পাশাপাশি এই 24 জুলাই আগস্টের যারা বিপক্ষে ছিল তাদেরকেও এই তরুণ প্রজন্ম ছুঁড়ে ফেলে দিয়েছে, ভবিষ্যতে ছুঁড়ে ফেলে দিবে। আমাদের দরকার হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করা যেখানে যার যেটা প্রাপ্য, রাষ্ট্রের কাছে যেই নাগরিকের যে অধিকার সেটা যাতে সঠিকভাবে পায়। আপনি আপনার বক্তব্য বলেছেন ফ্যামিলি কার্ড ঠিক মতো পাবে না, আপনি জেনারেলাইজ উত্তর দিয়েছেন। দেখেন অতীতে এরকম হয়েছিল বিদায় কিন্তু একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যেটা নেওয়া হয়েছিল যখন আপনারাও আমাদের সাথে ছিলেন। এই যে বিএনপির 31 দফা পরিকল্পনা, সেটা নেওয়া হয়েছিল 2023 সালে। আপনারা তখন আমাদের সাথে জগবত আন্দোলনের সহযোগী, আপনাদের পরামর্শতেও নেওয়া হয়েছে। তখন কেন বলেন নাই যে এটা হচ্ছে অযৌক্তিক একটা পরিকল্পনা, এইরকম কিছু হবে না? 31 দফার আদলে 31 দফার মধ্যে ফ্যামিলি কার্ডটার ইন ডিটেলস বলা নাই, বাট এই পরিকল্পনার একটা অংশ সেখানে ছিল। সেটাকে জাস্ট নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে 8টা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আলাদা করে সামনে টেনে নিয়ে আসা হয়েছে। যে সংস্কার নিয়ে এখন এত কথা হচ্ছে, সংস্কারের বিষয়ে কিন্তু আপনারা সহ বিএনপির এই জগবত আন্দোলনের সবার মতামতের ভিত্তিতে 31 দফা সংস্কার প্রস্তাবনা করা হয়েছে। এখন যেটাকে আপনি তুড়ি মেরে ফেলে দিচ্ছেন যে কিছুই হবে না, এটা বলার জন্য আমার মনে হয় আপনারা যখন পাশে ছিলেন তখন বলা দরকার ছিল। এটা তো কথার কথা, এটা আমরা মানি না, জনগণকে আপনাদের সঠিক অবস্থানটা জানানো দরকার ছিল। কিন্তু যখন আমাদের সাথে ছিলেন তখন এটা নিয়ে একটা কথাও বলেন না। এখন আমাদের কাছ থেকে বের হয়ে গেছেন বিদায় মানে সমালোচনার জন্য সবকিছু খারাপ, এটা হবে না, এটা আপনাদের কাছ থেকে আশা করি না। আপনারা অগ্রজ, আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই, জানতে চাই। ভবিষ্যৎ প্রজন্ম, নতুন প্রজন্মের যারা, তারাও বুঝতে চাই। শুরুটাই প্রোগ্রাম হয়েছিল যেমন আমাদের উপস্থাপিকা উনি বলেছিলেন যে আমরা রাজনীতিবিদদের সাথে কানেক্টেড না, অনেক কিছু জানতাম না, আমাদের জানানো হতো না। জুলাই আগস্টের পর থেকে আমরা জানছি বা জানার চেষ্টা করছি। আমরা চাই বাংলাদেশের প্রতিটা নাগরিক রাজনৈতিকভাবে সচেতন হোক, তার রাজনীতি করতে হবে বাধ্যতামূলক না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কাঠামো কোন দিকে যাচ্ছে, কিভাবে কি হচ্ছে সেটা জানার অধিকার, সেই ক্ষেত্রে তার ইন্টারফেয়ার করার অধিকার আছে। কারণ রাষ্ট্রটা দিন শেষে রাজনীতিবিদরাই কন্ট্রোল করে। আমার একটাই চাওয়া থাকবে তরুণ প্রজন্মের প্রতি, আপনারা সবাই যদি এই রাজনীতি বিমুখ না হয়ে রাজনীতির দিকে এগিয়ে আসেন, তখন কিন্তু জবাবদিহিতার জায়গা হবে। আমার রাজনৈতিক দল কোনো ভুল করলে আমি যদি প্রতিবাদ না করি, সে কিন্তু স্বৈরাচারের মতোই আচরণ করার সুযোগ পাবে। তো আমাদের কাজ হচ্ছে পার্টিসিপেট করে আমরা তাদের ভুলটা ধরিয়ে দিব। যখন ভুল ধরাবো তখন দল সংশোধন করতে বাধ্য হবে। ওই বিষয়টি নিয়ে আপনার কাছে আসি যে আপনার কাছে কি মনে হয় কিনা যে উনি যেটি বললেন ওনারা ভুল ধরিয়ে দিবেন বা সংশোধন করবেন। আসলে বিএনপি তো অনেক বছরই অনেকবারই আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধতা দেখিয়েছে, কিন্তু কতটুকু প্রতিশ্রুতি রাখতে পেরেছে কিংবা
সেকালের বিএনপি আর একালের বিএনপির মধ্যে কোনো তফাৎ আপনারা দেখতে পান কিনা? না, তফাৎ তো আছে। ধরেন এখন আসলে নতুন প্রজন্ম নতুন চিন্তা করে, জি যেমন জিয়ন ভাই যেগুলো বললেন এগুলো ঠিক আছে, এগুলো হয়, কিন্তু হয় কি বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে যদি ভিন্নমত পোষণ করে, হ্যাঁ, তাহলে কিন্তু সে আর ওই দলে থাকতেই পারে না। যেমন গোলাম মাওলা রনি এমপি থাকা অবস্থায় জেলে গেছে, জি জি হ্যাঁ, তারপরে মেজর আক্তার বিএনপি থেকে 4বার বহিষ্কার হয়েছে। তারপরে এরপরে ফজলুর রহমান অ্যাডভোকেট, ওনাকে কি যেন একটা করা হয়েছে, ওনার পদ স্থগিত করা হয়েছিল। তো বিএনপির মধ্যে এগুলো হয়েছে যে এই লিমিটেড কোম্পানির মতো, যে এখানে ধরেন এখন জনাব তারেক রহমান সাহেব আছেন, ওনার অভিমতের প্রতিফলনেই দল চলবে। আওয়ামী লীগের মধ্যে যেরকম শেখ হাসিনার ইচ্ছা দল চলতো, তো রাষ্ট্রটাও অনেক সময় তখন প্রধানমন্ত্রী কেন্দ্রিক হয়ে যায়। এই জন্য এটা হয়তো বা এই কারণে হয় যখন উনি দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা বা অবশ্যই যদি অন্য পথের দলকে যেতে দেখেন, এটা স্বাভাবিক ব্যাপার, এটা করতেই পারে। এখন ধরেন এই জিয়ন ভাই যে কথাগুলো বলছেন এটা ঠিক, যে এখন আর যাচ্ছে তাইভাবে রাষ্ট্র কেউ চালাতে পারবে না। জি হ্যাঁ, দলের ভিতরেই অনেক বুদ্ধিবৃত্তিক চিন্তা করার তরুণ প্রজন্ম আছে। তো আমার মনে হয় ওই যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধানের দায়িত্ব না রাখলে তখন একটা ভারসাম্য দল এবং সরকারের মধ্যে ভারসাম্য হয়। তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতার সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য যদি আনা হয় জি এবং জবাবদিহিতা যদি নিশ্চিত হয়, জি যেমন ধরেন এই ইউনূস সরকার, যে অন্তর্বর্তী সরকার, ওনারা কিন্তু বলছিল যে দিবে, সম্পদের হিসাব দিবে, দেয় নাই। তো আসলে এটা যদি এবার ধরেন যারাই সরকার গঠন করে তাদের মন্ত্রিসভায় সবাই যদি সম্পদের হিসাবটা দিয়ে দেয়, তাহলে 5 বছর পরে ওনাদের কি সম্পদ দাঁড়াইলো ভোটাররা বুঝতে পারবে, যে আসলে জনগণ বুঝতে পারবে যে ওনারা কত বেতন পাইছে, কি করছে। যেমন এখন প্রশ্ন তুললে মির্জা আব্বাস কি করে, কি করছেন অতীতে, ওনার পেশা কি, এটা আসলে কেউ বলতে পারে না। হ্যাঁ, এরকম অনেক লোকে আছে যে উনি আগাগোড়া একজন ব্যবসায়ী, এটা আপনাকে আপনার না জানার কথা ব্যবসায়ী তো না। পরে হয়েছে, উনি ব্যাংকের মালিকও হয়েছেন। যেমন মখা আলম, মহিউদ্দিন খান আলমগীর, উনি সচিব ছিলেন। ওই যে সাবেক সচিব বদির রহমান বলছেন যে একজন সচিব যদি কোনো ঘুষ দুর্নীতি না করে তো সে ভালোভাবে জীবনযাপন করাই কঠিন হয়ে যায়। আর যদি একটা সচিব খারাপ হয় তাহলে 1000 শয়তান ইবলিস থেকে খারাপ হয়। হ্যাঁ, তো এই যে মহিউদ্দিন খান আলমগীর তো ব্যাংকের মালিক হয়েছে, 100 কোটি 200 কোটি, দেখেন দুইটা একসাথে হয় না। উনি সচিব এখন ছিলেন, একটা সচিবের জন্য এতগুলা টাকা ইনকাম করাটা, এটা আসলে যে কারো নজরে পড়লে বোঝা যাবে এখানে ওনার কোনো ইয়া ছিল। কিন্তু একটা বিজনেসম্যান, দেখেন আমি এটা একটু ইন্টারফেয়ার করতে বাধ্য হচ্ছি, একজন বিজনেসম্যান ব্যবসার প্রফিট কতটুকু হবে না হবে এটা কিন্তু ব্যবসার পলিসির উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে। ব্যবসাটা আমরা একটু না, জানতে আপনাদের চাচ্ছি। ওনার একাধিক বিজনেস আছে। উনি যখন বললো যে একটা ব্যাংকের মালিক হয়েছে, দেখেন ব্যাংকের কখনোই একজন মালিক হতে পারে না। ব্যাংকের পরিচালনা পর্ষদ থাকে, শেয়ারের পার্সেন্টেজের উপর ভিত্তিতে করে একাধিক মালিক থাকে, কিন্তু উনি ওই ব্যাংকের অংশীজন হিসাবে মালিকের একটা অংশ, মালিকানার একটা অংশ ওনার আছে। তার মানে এই না পুরো ব্যাংকটা আচ্ছা ওনার। জিন ভাই শুনেন, জি আপনার সালাউদ্দিন সাহেব উনি ছিলেন 91 সালে প্রধানমন্ত্রীর এপিএস, জি সম্ভবত উপসচিব মর্যাদার বা এরকম। তো উনি ওখান থেকে 96 সালে নির্বাচন করে এমপি হয়েছেন। জি তো একজন উপসচিব বা যুগ্ম সচিবের মর্যাদার লোক কত টাকা বেতন পায়? এরপর উনি মন্ত্রী হওয়ার পর দল চালাচ্ছেন, দলের পক্ষে ওনার ত্যাগ আছে। কথা বলতে গিয়ে উনি কিডন্যাপ হয়েছেন, ইন্ডিয়াতে ছিলেন। জি জি উনি হলফনামায় এবার আসার পর দিয়েছেন ওনার মাসিক ইনকাম 56 লাখ টাকা। তো উনি তো যুগ্ম সচিব ছিলেন, উনি কি ব্যবসা করছেন? 56 লাখ টাকা মাসিক ইনকাম কেমনে হয়? জি দেখেন এগুলো আপনি আমি না না এখন এটা বলি, এটা এখন আসলে একটু দ্বিমতের জায়গা আসলে থাকে। এজন্য আসলে আপনি ব্যবসা 96 সালকে 2026 সালের সাথে গুলিয়ে ফেলছেন, এর মধ্যে 30 বছর অতিবাহিত হয়েছে। না না আপনি দেখেন আব্দুল্লাহ আল মিন্টু বাংলাদেশের একটা প্রথিতযশা একজন ব্যবসায়ী, উনি ব্যবসা যখন শুরু করছে উনি ওনার বক্তব্যে না, আমাদের ওনারা সামনে তো বলেছেন। শুরু থেকে ওনারা আমি আপনাকে বলার জন্য জহুরুল বললাম, ইসলাম, আব্দুল আল মিন্টু, না, হাসেম, যারা ওনারা কিন্তু তৃণমূল থেকে শুরু করে উঠছে। আমি কিন্তু বলার ওনাদের জন্য শুরুর বললাম, ইতিহাস নাই। কিন্তু বিজনেস যারা করে তারা কিন্তু এরকম না যে শুরুতেই কোটিপতি থাকে। ব্যবসা যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, জীবন আপনি ভাই যদি- আমি না, আপনাকে না, বলি শুনেন, এটা আপনি এয়ারপোর্ট নামার পরে ভুলে কি একজন, আপনি তো বিদেশ গেছেন আসছেন, বলেন। ভুলে আরেকজনের গাড়ি দূরে যায় না, ভুলে আরেকজনের ভুলে গাড়িতে উঠে না। সালমান আমি গাড়ি আপনাকে জুড়ে গেছে বলি এটার উত্তর দেখেন বুঝছেন, উনি আমাদের ভুলে দল- সালমের না, ভুলে উঠে নাই। আমি সালমানের মালিকের তথ্য গাড়ি সহকারে জুড়ে বলি, গেছে। এটা মিসগাইড করবেন না প্লিজ। দেখেন উনি যে উঠছে, উনি কিন্তু বিদেশ থেকে মাত্র আসছে। উনি কার গাড়িতে উঠবে এটা ডিসাইড করে ওনার রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে ওনার নির্বাচনী আসনের যারা ছিল তারা। ওইখানে ধরেন আমি এই জায়গায় আসবো, ধরেন আমি একটা ছোট ভাইকে নিয়ে আসছি, সে তার গাড়িতে করে আমাকে নিয়ে আসছে। এখন আমি কিন্তু গাড়িতে ওঠার সময় এটা জাস্টিফাই করেন এই গাড়ির মালিকানা কার,
এখন সে যদি কোনো অন্যায় করে তার জন্য কিন্তু ওই কমিটির যারা ছিল দায়িত্বশীল 3 জনকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল। আর বসে প্রত্যাহার হয়েছে, প্রত্যাহার হয়েছে যখন তারা ভেরিফাই করেছে। আমি আপনাকে শেষ করি, এটা শেষ করি। প্রত্যাহার কিন্তু এখন না যে পরের দিন হয়েছে, আমি জানি। আমি আপনাকে বলি, বহিষ্কার করা হয়েছে প্রায় মানে 1 বছরের উপর হয়ে গেছে। শেষ সাম্প্রতিক সময়ে তার কিভাবে আসছে সেটা দেখেন। একটা লোককে বহিষ্কার করা হয়, কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়, যৌক্তিক উত্তর না দিতে পারলে যদি ভুল থাকে। সে যদি তার এটা যে ভুল ছিল বা উনি ইচ্ছাকৃতভাবে করে নাই, তার ডকুমেন্ট তথ্যের প্রমাণ দেয়, দল তাকে আবার দলে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি তো অন্যায়ভাবে আমাকে শাস্তি দিতে পারেন না। এখন এমন হচ্ছে যেই 3 জন দায়িত্ব ছিল যাদেরকে বহিষ্কার করছে, তারা যার মাধ্যমে নিয়ে আসছে সেইটা গোপন করেছিল। এখন কথা হচ্ছে আমি কি ইন্টেনশনালি করছে কিনা। আপনি বললেন কিডন্যাপ হয়েছে, কিডন্যাপ আর গুমের শব্দ একরকম যায় না। কিডন্যাপ করলে ওই মুক্তিপণ দিলে ছেড়ে দেয়, গুম জিনিসটা কিন্তু ভিন্ন। সালাউদ্দিন আহমেদ, আমি আপনাকে বলি 2015 সালে আমি নিজে গুম ছিলাম। আমি বলি যখন রিজভী ভাই অ্যারেস্ট হন, তারপরে দলের মুখপাত্র হিসেবে আপনাদের সহ যোগপথ আন্দোলনের মুখপাত্র হিসেবে সালাউদ্দিন আহমেদ কিন্তু কর্মসূচি ঘোষণা করতো। উনাকে উত্তরা থেকে যখন গুম করে নিয়ে যাওয়া হয়, তার প্রায় আমি যদি ভুল না করি 61 বা 63 দিন পরে ভারতে উনাকে পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে এটা কারা করেছে, কেন করেছে, উনি থ্রেট বিদায় তো উনাকে করা হয়েছিল। এখন আমরা যদি আসলে সব বিষয়ে প্রশ্ন তুলি, আপনি যদি কোনো জায়গায় অসঙ্গতি দেখেন তথ্য প্রমাণের ভিত্তিতে বলেন, আমার মনে হয় বাংলাদেশের জনগণ সেটা নিয়ে বিচার করবে। কিন্তু কেন 56 লক্ষ টাকা, এটা দেখেন অনেক জনের পেশা আছে। এই যে এনসিপির যে 30 জন প্রার্থী হয়েছেন, তাদের ইনকাম কি ছিল আপনি দেখেন। তাদের এই যে হান্নান মাসুদ সহ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা 5 আগস্টের আগে তাদের চেহারা কি রকম ছিল, তারা কিসে যাতায়াত করতো, কোথায় থাকতো, কোথায় ঘুমাইতো, কোন ফোন ব্যবহার করতো, এখন কি করে একটু জাস্টিফিকেশন করলে আপনি উত্তর পাবেন। এখন আমি চাই না রাজনীতি বলা লাগবে না, আমি আমার জায়গায় বলতেছি এগুলো বলতে হবে, বলা লাগবে যদি আগে না থাকে এখন থেকে আসছে বলা লাগবে অবশ্যই। আমি এমনিও রাখতে চাচ্ছি আমি বললাম যে এটা বলা লাগবে এজন্য এটা 1 বছর, কিন্তু একটা মানুষ 30 বছর পরে তার ব্যবসা বা তার এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে উপার্জিত অর্থ, সেটা নিয়ে জাস্টিফিকেশনের জায়গায় আপনি অবশ্যই নির্বাচন কমিশনের আপনার অভিযোগ দেওয়ার ক্ষমতা আছে। বাংলাদেশের জনগণ কি এটা দিতে বাধ্য? তারাও যদি অসঙ্গতি পেত, ওনার অবশ্যই নির্বাচনে যে প্রার্থীটা বাতিল হতো। তা আমার মনে হয় উনি সেটা যৌক্তিকভাবে দিয়েছিল। অভিযোগ দিলে লাভ হবে কি? নির্বাচনের সামনে আপনারা মত সৃষ্টি করে এটা যদি আমাকে বলেন আপনি এই কথাটা একটু আগে বলেছিলেন যে নির্বাচন কমিশনে ছাত্রদল গিয়ে আন্দোলন করছে, তারপরে আবার স্থগিত। দেখেন, নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিয়েছেন নির্বাচন, জাতীয় নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না। এখানে কি বিএনপি বলেছে হতে পারবে না? তারাই বললো। এরপরে একটা ছাত্র সংগঠনের পদধারী নেতা এবং একটা এই ছাত্র সংসদের নির্বাচিত নেতা হঠাৎ করে গিয়ে দেখা করার পরে ডিসিশন চেঞ্জ হয়ে আসলো। তার মানে বায়াসনেস তো সেখান থেকে শুরু হলো। আপনি এটা নিয়ে প্রশ্ন তোলেন না, আপনি প্রশ্ন তুলছেন আমরা কেন এটা নিয়ে প্রতিবাদ করলাম। বিষয়টা হচ্ছে দেখেন, যৌক্তিক সমালোচনার ক্ষেত্রে আমি একাধিকবার বলেছি আপনি করেন না, কিন্তু এরকম কিছু তো নিয়ে লাভ নাই যেটার আসলে ব্যাখ্যাটা আপনার কাছেও নাই। আমি যদি আপনাকে বলি 56 লাখ টাকা যে উনি দেখালো বাৎসরিক ইনকাম, এখানে উনি অসঙ্গতিটা কোন জায়গায় দেখাইছে, আপনি আমাকে উত্তর দেন তো। আপনি যদি উত্তর না দিতে পারেন, তাহলে আমার মনে হয় ওই বিষয়টা নিয়ে আমার কথা বলা বা আপনার কথা বলা উচিত না, কারণ আমাদের কাছে সেই তথ্য নাই। আমরা জাস্ট অ্যাজাম্পশনের ভিত্তিতে একজনের সমালোচনা করি, এটা মনে হয় তরুণ প্রজন্ম পছন্দ করে না। তারা চায় তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি আমার দোষটা তুলে ধরবেন, আমি হয় শুধরাবো, না হলে আমাকে তারা লাল কার্ড দেখাবে বা আমাকে তারা মানে নিজেদের জায়গা থেকে পিক করার জায়গা থেকে সরিয়ে দিবে। তো এইটাই আমাদের হোক। আপনি যেমন মেজর আখতারুজ্জামানের কথা বলছেন, 4 বার বহিষ্কার করেছে। এই আখতারুজ্জামান মানে কি বলবো, এটা হাস্যকর বিষয়। এই আখতারুজ্জামানকে 4 বার বহিষ্কার করেছে বলছেন। 2022 সালের ওনাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তারপর থেকে উনি আওয়ামী লীগের দোসর হয়েছেন। জুলাই আগস্টের আন্দোলনের সময় সরাসরি এই আমি যদি ভুল না করি 2টা টক শোতে উনি সরাসরি রাজাকারের বাচ্চা বলেছেন, যারা এই জুলাই আগস্টের আন্দোলন করি আমাদেরকে সহ। এই লোককে জামাত এখন কোলে তুলে নিচ্ছে, তাকে তাদের প্রার্থী করেছেন, সে এখন জামাতের হয়ে কথা বলছেন এবং ফেরেস্তা হয়ে গেছেন। আমরা যদি এই রাজনীতিতে করি তাহলে আমার মনে আর বলার কিছু নেই। নারী নেতৃত্ব নিয়ে আমরা কথা বলছি, জামাত একজন নারী নেতৃত্ব দিতে পারলো না, যেটা জুলাই সনদের মধ্যে বলা আছে। এই 300 প্রার্থীর মধ্যে ন্যূনতম 5% দিতে হবে, সংরক্ষিত আসন বাদ। একটা করতে পারে না, প্রশ্ন তুলতে পারে না, কিন্তু একজন হিন্দু প্রার্থী তাকে করতে পারছে। এবং এই লোকটা যখন নাকি 2024-এর 5 আগস্টের আগে পর্যন্ত আওয়ামী লীগের দোসর ছিল, সেই কৃষ্ণনন্দীকে দিতে পারছে। তা আমাদের আসলে প্রশ্ন তোলা উচিত, আমার দলেও যদি এইরকম কাউকে করে আওয়ামী লীগের দোসর। এমনকি একটা আসনে যে আমাদের প্রার্থী ছিল, যিনি কিনা উপজেলা চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, আমি যদি ভুল না করি, নামটা ভুলে গেছি, কিছুদিন আগে পত্রিকায় আসছে, আমি সরি যে নামটা বলতে পারলাম না। তো বিষয়টা হচ্ছে আমার দল জোটের প্রার্থী মানে তো বিষয়টা হচ্ছে আমরাও যদি এরকম করি আমাদেরকে দেখিয়ে দিবেন। আমরা চাই আমাদের দলকে প্রশ্ন করতে, প্রশ্নের মাধ্যমে সংশোধন করাতে। তারেক রহমান প্রশ্ন নিতে চায়, আমাদের সাথে বলছে, এবং অন্য অপরাপর যারা বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে উনি যখনই বসছেন উনি চেষ্টা করছেন। কিন্তু আমি এটা বলবো না প্রথম দিন থেকে আপনার আমার প্রত্যাশা অনুযায়ী হয়ে যাবে, কারণ আমাদের দেশের রাজনৈতিক কালচারটাই নষ্ট হয়ে গেছে। আমরা বিশ্বাস করি উনি
যেহেতু একটু আগেও বলেছি উনি জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান, উনি সেটাকে ধারণ করবে, উনি তাদের লিগ্যাসি যেটা আছে সেটাকে টেনে নিয়ে যাবেন, আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যা সমালোচনার জন্য যাতে ওনার সমালোচনা না করি, তথ্যভিত্তিক ওনার বিষয়টা তুলে ধরি। এই যে বিষয় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং অন্যান্য বিষয় বলছি, এই বিষয়গুলো নিয়েও আপনার যে কোনো মতামত আপনি সরাসরি তারেক রহমানকে দিতে পারবেন। আমরা এটা অলরেডি ক্যাম্পেইন চালু করেছি, কিছুদিন আগে একটা ওয়েবসাইট রেডি করা হয়েছে, বিএনপি টুডে, সম্ভবত BNP.today নামে যে ইয়াটা আছে, সেখানে কি আপনার মতামত, আপনার যে কোনো প্রত্যাশা, পরামর্শ বা অভিযোগ বিএনপি সম্বন্ধে জানাতে পারবেন, যেটা নিয়ে বিএনপি তাদের পলিসি মেকিং চেঞ্জ করবে। তারা বলেছে 31 দফা মানে এই না যে এটা একবারে সংবিধানের মতো চিরস্থায়ী, এটাকেও চেঞ্জ করবে। 31 দফা যেমন বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে করছে, এখন যে ভবিষ্যৎ পরিকল্পনা বিএনপির, সেখানে সরাসরি জনগণের যে মতামত তার ভিত্তিতে তারা এই কর্ম পরিকল্পনা তৈরি করবে। আমি একটু মেহেদী ভাইয়ের কাছে আসি। আচ্ছা, একই প্রশ্ন, মির্জা আব্বাস সাহেবের আপনি সম্পদের হিসেবটা জানতে চাইলেন, কিন্তু আমরা আজ পর্যন্ত কখনো আমাদের যিনি জামায়াতের আমির আছেন ওনার যে 1000 কোটি টাকার এত সম্পদ, সেটার হিসেব কিন্তু আমরা কখনো চাইনি, কিংবা নাহিদ সার্জিস এত দ্রুত কিভাবে এত সম্পদশালী হয়ে গেলেন। একটা কথা শোনা যে জামায়াত শিবিরদের অনেক সম্পদের ভান্ডার আছে, তো এই সম্পদের ভান্ডারটা আসলে উৎপত্তিটা কোথায় কিংবা কিভাবে এলো একটু আমরাও জানতে চাই। না, এখন ওনাদের সম্পদ হিসেব তো ওনারা দিবেন। ওই যে কিন্তু আমরা নতুন এখনো পাইনি ছাত্র কোনো যারা কিছু। এখন রাজনীতিতে আসছেন, জি ওনারা যদি সম্পদের মালিক হয়ে থাকেন, জি। এটার হিসাব ওনাদের কাছে চাওয়া উচিত। হুম, আর জামাতের যিনি আমি ডাক্তার শফিক সাহেব, উনি সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করে জি উনি উনি ডাক্তারি পেশায় ছিলেন, ওনার ওয়াইফও ডাক্তার, জি এবং উনি এই এই, পরবর্তীতে একটা হসপিটালের শেয়ার হোল্ডার ছিলেন, মেডিকেল কলেজের মালিকানাও আছে ওনার। হ্যাঁ, সেই হিসেবে ওনার এই সম্পদ আছে। আর জামাত ইসলামের যারা ফুল টাইম দায়িত্বে থাকেন, জি যদি ওনারা অন্য কোনো কাজ করার সুযোগ না থাকে, তাহলে ওনারা ওই জামাতের অন্য কর্মীদের, সমর্থকদের যে মাসিক একটা ধার্য আছে দেওয়া হয় আয়ের একটা অংশ, সেটার থেকে আবার ওনারা যারা ফুল টাইম দায়িত্ব পালন করেন, ওনারা ইচ্ছা করলে নিতে পারেন সংগঠনের সিদ্ধান্ত কিন্তু এই মোতাবেক। তথ্য ভান্ডারটা আসলে আসে কোথা আর আর শিবিরের যে ভান্ডার বলছেন, শিবিরের সভাপতি যিনি কেন্দ্রীয় সভাপতি বলে আর কি, ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি বলছেন যে 77 সাল থেকে এই পর্যন্ত শিবিরে যারা সাবেক হয়েছেন, যারা শিবির করছেন, জি ওরা দেশের বিভিন্ন জায়গায় আছেন। যেমন এখন যে খ্যাতনামা আইনজীবী শিশির মনির, জি উনিও তো শিবিরের ছিলেন। হ্যাঁ, তারপর মির্জা গালিব, আমেরিকা একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনিও ছিলেন। এইভাবে শিবিরে যারা ছিলেন, ওরা প্রতি মাসে শিবিরকে একটা চাঁদা দেন, এবং বিশেষ যখন অনুষ্ঠান হয় বড় ধরনের, তখন তারা সহযোগিতা করেন। সেই হিসাবে তাদের ফান্ড আছে। আর জামাত ইসলাম যারা করেন, ওনাদের এই জামাতের একটা পদ আছে রোকন। রোকন যারা শপথ নেয় বা রোকন হয়, ওরা আয়ের 5%, আপনি যত টাকা মাসিক ইনকাম করবেন, আপনি যদি 1 লক্ষ টাকা মাসিক ইনকাম হয়, তাহলে 5,000 টাকা ওদের ফান্ডে দিতে হবে। হ্যাঁ, অনেক কর্মীরাও দেয়, অনেক সমর্থকরাও দেয়। তো আয়ের 5% যখন আপনার ওই গ্রামের টেকনাফে একটা গ্রামের কর্মী তার আয়ের দেখা গেল 2,000 টাকা দিল, সেটা থেকে ঢাকা শহরে এই টাকাটা যখন আসে, তখন একটা বিশাল ফান্ড হয়ে যায়। ওদের কিন্তু উপর থেকে নিচের দিকে টাকা যায় না, নিচের থেকে উপর দিকে টাকা আসে। তো সেই হিসেবে ওদের কর্মীদের টাকা দিয়ে ওদের ফান্ড, এছাড়া অন্য কোনো ফান্ডের সুযোগ আমার জানা মতে নাই, থাকতেও পারে হয়তো। আগামী বাংলাদেশকে যদি আমরা একটি সুন্দর রাজনীতি পরিবেশে দেখতে চাই, সেই ক্ষেত্রে আপনাদের দল থেকে সেটি কেমন বাংলাদেশ হিসেবে আপনারা দাঁড় করাবেন? না, আগামী বাংলাদেশ যে সুন্দর হবে সেটা আমি জিয়ন ভাইয়ের কথাই বুঝছি। কারণ হলো যে উনি ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, জি তো ওনার কথাবার্তাগুলো পজিটিভ ছিল, এবং উনি বলছেন যে দেশের প্রয়োজনে বা শৃঙ্খলার প্রয়োজনে আমরা দলের সমালোচনাও করব। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো দিক। জি আর আসলে কেউ এখন আগের মতো চালাতে পারবে না রাষ্ট্রটাকে। খুব এই সতর্কভাবে, ওই সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিলেন যে একজন প্রেগনেন্ট মহিলাকে খুব সতর্ক চলাফেরা করা লাগে। তো রাজনীতিতে যারা রাষ্ট্র চালায়, তারা কিন্তু খুব সতর্ক থাকা লাগবে। কারণ এখন খুব মানে বিশ্বটা তো হাতের মুঠোয়, কারণ খুব সহজেই একটা জিনিস প্রচার হয়ে যায়। তো আমরা আশাবাদী যে যারাই সরকারে আসবে, এই হয় বিএনপি আসবে, না হলে জামাত জোট আসবে, তো এই উভয় দলেই তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যোদ্ধা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। সবচেয়ে বেশি তো পারিবারিকভাবে তারেক রহমানের পরিবারে ক্ষতিগ্রস্ত, তারেক রহমান সাহেবের পরিবার। হ্যাঁ, তো আমরা আশা করব যে এই ক্ষমতা আসে, এই দেশটা যাতে এই দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত এবং আইনের শাসন সুশাসনভাবে পরিচালিত হয়, এবং বিশ্বের দরবারে
আমাদের যে 20 কোটি মানুষ এই জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করে একটি কল্যাণকামী এবং উন্নত রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাবে সে আশা ব্যক্ত করি আজকে আপনার প্রোগ্রাম থেকে। একই প্রশ্ন ভাই আপনার কাছেও রাখতে চাই যে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ অনুযায়ী বা এই যে সামনে নির্বাচন 12 তারিখের পরে হয়তো চিত্রটা ভিন্ন কিছু দেখতে পারবো, কিন্তু যদি আসলে বিএনপি জয়ী হয় সেই ক্ষেত্রে বিএনপি কি প্রতিজ্ঞাবদ্ধ হতে যাচ্ছে এবং জনগণের জন্য ভবিষ্যৎ পরিকল্পনাটি কি থাকবে বিএনপির পক্ষ থেকে? বিএনপির পক্ষ থেকে জনগণের যে পরিকল্পনা সেটা জনগণের কাছে অলরেডি বিএনপি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। জনাব তারেক রহমান তার যে নির্বাচনী সফর, জনসভাগুলো সেখানেও বারবার বলছে বিএনপির আগামীর রাজনীতি হবে যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা আসতে পারে 31 দফাটাকে মূল টার্গেট করে, এবং যে জনগণের যে জন্য যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে বিশেষ করে যে সুশাসন উনি যেটা বললাম, তারপর হচ্ছে যে কর্মসংস্থান, একটা বড় অংশ বাংলাদেশে শিক্ষিত তরুণ সমাজের মধ্যে তরুণদের একটা বড় অংশ এখনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাই, তারা বেকার অবস্থায় আছে, তাদেরকে সঠিক জায়গায় রিপ্লেসমেন্ট করা, জনগণকে কর্মঠ করে তোলা, তাদেরকে সেলফ এমপ্লয়েড করে তোলা। সহজ কথা হচ্ছে যেহেতু বিএনপির একটা বড় টার্গেট হচ্ছে প্রথম 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা, সেটার পাশাপাশি বিভিন্ন নতুন পদ সৃষ্টি, বিভিন্ন জায়গায় তাদেরকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা করা, এই মহিলাদের জন্য যে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, দরিদ্র গরিবদের জন্য যে স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার ক্ষেত্রে স্বাস্থ্য কার্ড, এরকম যে পরিকল্পনাগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসা, এবং যেই কথাগুলো আমরা একটু আগে বলেছি ক্ষমতার ভারসাম্য বা এই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে তাদের পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে যেই শিথিলতা আসা বা যাতে যার যার জায়গা থেকে কাজ করতে পারে, এই বিষয়গুলো কিন্তু বিএনপির 31 দফায় অনেক আগে থেকেই বলেছে। বিষয়টা হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেটা আমরা দেখতে পারবো যদি জনগণ তাদের ভোটে আসলে আমাদেরকে নির্বাচিত করে। আমি এটাই প্রত্যাশা করি বিএনপি সঠিক ট্র্যাকে আছে, সঠিক পথে আছে। জনগণ ভোটে নির্বাচিত করলে সেটা আমার মনে হয় প্রথম 1 বছরের মাধ্যমেই বিএনপির পরিকল্পনাটাকে বাস্তবে রূপান্তরিত যখন করে সেটা দেখে তারা ডিসিশন নিতে পারবে। আর যদি কখনো এর থেকে বিচ্যুত হয়ে যায়, যেটা আগে থেকে বললাম, আমরা অবশ্যই সেক্ষেত্রে প্রতিবাদী মুখ হিসাবে সামনে থাকবো, যাতে করে আমরা আসলে সেই ক্ষেত্রে দলকে সঠিক পথে রাখতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমার সাথে এতক্ষণ ছিলেন বাংলাদেশের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার সাথে এতক্ষণ ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জনাব হামদুল্লাহ আল মেহেদি ভাই, এবং এর সাথে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর একটাই কথা বলবো, নতুন বাংলাদেশ সবার প্রত্যাশা, একটি সুষ্ঠু নির্বাচন এবং জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন প্রত্যেকের দায়বদ্ধতার জায়গা। তো সেই জায়গা থেকে আসলে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে সবার মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে, এবং সবাই চায় এবার বাংলাদেশে একজন এমন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেই যে কিনা বাংলাদেশটিকে সুন্দরভাবে গড়তে এবং আমাদের জনগণের হাল ধরতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আপনাদের সবাইকে আমাদের ভোটের মাঠের বাস্তবতা থেকে এ পর্যায়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।